আবছা আবছা আলোয় হালকা দেখা যাচ্ছে সুন্দর একটা মাঠ, তার পাশে একটা পুকুর, সাথে একটা গাছ। গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। তখনই সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ যেন আমাকে ছুঁয়ে গেল। ঠান্ডা বাতাসটা আমার চুলগুলো নাড়িয়ে যাচ্ছে। হঠাৎ কেউ আমার দিকে দূর থেকে তাকিয়ে আছে। আবছা আলোয় তাকে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সে যে সুস্বাস্থ্য দেহের একজন পুরুষ তা দেখেই বোঝা যাচ্ছে। আমি যেন একটা অদৃশ্য টান অনুভব করছি। মনে হচ্ছে সে যেন আমাকে তার কাছে টানছে। আমি একটু একটু তার কাছে এগিয়ে যাচ্ছি, আর একটু এগুলেই তাকে দেখতে পাবো। কে সে যে আমাকে মায়ে জড়িয়ে রেখেছে? কেন সে আমাকে তার কাছে টানছে? কেন সে আমার কাছে আসলেই তার শরীরের ঘ্রাণ আমাকে বিমোহিত করে? কেন সে আসলে ঠান্ডা বাতাসটা আমাকে জড়িয়ে ধরে তার খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা দেখতে পাচ্ছি না। আবছা অন্ধকারে ঢাকা। আস্তে আস্তে সে যেন অন্ধকারে ডেকে যাচ্ছে। আমি তাকে যেই ধরতে যাব তখনই খেয়াল করলাম আমি নড়তে পারছি না, তার কাছে যেতে পারছি না। মুখ নাড়াচ্ছি কিন্তু কথার আওয়াজ বের হচ্ছে না। সে চলে যাচ্ছে। আমি আমাকে অদৃশ্য মায়াজাল থেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু পারছি না। অস্থির হয়ে যাচ্ছি। তখনই মিষ্টি কণ্ঠের আওয়াজ, আমি আসব, খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব। কথাটা বলার সাথে সাথেই হাওয়ার সাথে মিশে গেল, আর তখনই আমি নিজেকে ছাড়াতে পারলাম। আমি নড়তে পারছি, কথা বলতে পারছি। কোথায় তুমি? কেন আসো? আর কেনই বা চলে যাও? কোনো সাড়া না পেয়ে গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছি। খেয়াল করলাম আমার মাথায় কি যেন টপ টপ করে পড়ছে। সেটা ঘাড় বেয়ে নিচে নামছে। হাত দিয়ে ঘাড়ে স্পর্শ করে পানির মতো একটা হাত দিয়ে আনতেই দেখি রক্ত। অবাক হয়ে তাকিয়ে আছি। তখনই পচা একটা গন্ধ আমার নাকে আসে। গন্ধটা শুনেই যেন বমি আসার উপক্রম। আস্তে আস্তে উপরে তাকিয়ে দেখি কালো কুচকুচে বিভৎস রক্তমাখা পাচা গলা চেহারার যেন এখনই খুলে পড়বে। ও দেখি একটা বিশ্রী হাসি দিল। হাসির এত শব্দ, উফ, কানটা ফেটে যাবে। দুহাত দিয়ে কানটা দুটো চেপে ধরলাম। ও আমার খুব কাছে এসে আমার শরীরের খুব কাছে গিয়ে ঘ্রাণ সুখে। আহ, কত সুন্দর ঘ্রাণ! খপ করে আমার গলায় টিপ দিয়ে বলতে লাগলো, এবার আর তুই আমার হাত থেকে রক্ষা পাবি না, বলেই হো হো করে হাসতে লাগলো। এদিকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই বুঝি মরে যাব। চালানোর চেষ্টা করেও ওর জোরের সাথে পারছি না। তখনই ফজরের আজান, আর আমি ধরফরিয়ে চিৎকার করে বিছানা থেকে উঠে বসি। খুব ঘামছি, হাত পাগুলো কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। বড় বড় নিঃশ্বাস ফেলছি। তখনই দরজা খুলে লাইট জ্বালিয়ে মা বাবা দুজনেই আমার রুমে হাজির। কিরে মা, কি হয়েছে তোর? ভয় পাচ্ছিস কেন? মা গ্লাসে পানি এনে আমাকে দিতেই ঢকঢক করে একদমে পানিটা খেয়ে নিলাম। কি হয়েছে মা, এত ভয় পাচ্ছিস কেন? আমি ভয়ে ভয়ে, বাবা জানো ও আমার মেরে ফেলবে, ও আমায় ছাড়বে না, আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে গলা টিপে মেরে ফেলবে। কে মা, আমাকে বল। স্বপ্নের কথা মনে করতেই চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরে প্রিয়া। বাবা, আমি ওকে মনে করতে চাই না, খুব ভয়ঙ্কর, বলেই কেঁদে দিল। থাক মা, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। না বাবা, আমি এখন আর ঘুমাবো না, সকাল তো হয়ে গেল, উজু করে নামাজ পড়বো। ঠিক আছে মা, তুমি নামাজ পড়ো, আমরা না হয় এখানেই বসে থাকি। না বাবা, তোমরা যাও, আমি আর ভয় পাবো না। এটা তো আজ প্রথমবার হয়নি আমার সাথে, তোমরা যাও, আমি ঠিক আছি, আর সমস্যা হলে তোমাকে ডেকে নিব। মেয়ের কথা শুনে প্রিয়ার মা বাবা দুজনেই হতাশার চিন্তিত মাখা মুখ নিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে বসেই তোমাকে কতবার বলেছি কাল রাতে মেয়েটার সাথে ঘুমাতে, শুনলে না তো আমার কথা। এবার দেখো, মেয়েটা আবার আমার ভয় পেয়েছে স্বপ্ন দেখে। তুমি সে আবার আমাকেই বলছো। মেয়েটার জন্য কি আমার কষ্ট হয় না বলো? কাল রাতে কত করে বললাম প্রিয়া মা, আমি তোমার সাথে ঘুমাই, কিন্তু মেয়েটা না করে দিল। কতবার বলেছি, কে শুনে কার কথা? এখন মেয়েটা বড় হয়েছে, সব ব্যাপারে তো আর জোর করতে পারি না। আর তুমি তো জানো তোমার মেয়েটা কেমন একঘেয়ে স্বভাবের, নিজে যা বলবে তাই ঠিক, আর কারো কথাই শুনে না। একমাত্র মেয়ে বলে আদরে আদরে মেয়েকে মাথায় তুলে রেখেছ। এখন নামাও দেখি। হয়েছে হয়েছে, সব আদর তো আমিই দিয়েছি, তুমি কি দাওনি? কিন্তু হ্যাঁ, চিন্তাটা কিন্তু থেকেই যাচ্ছে। কি চিন্তা গো? মেয়েটা প্রতি বছর জন্মদিনের রাতেই কেন এই স্বপ্নটা দেখে, অন্য কোনো রাতে কেন দেখে না? হ্যাঁ ঠিক বলেছ, এটা তো আমি কখনো খেয়াল করিনি। অন্য কোনো দিন বা রাতেই কোনো মেয়েটা এই স্বপ্নটা দেখে না। না, এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবতে হবে। এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। আমার একটা মাত্র মেয়ে, অনেক তপস্যা করে ওকে পেয়েছি। মেয়েটা ভয় পেয়ে চোখের সামনে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর আমি বাবা হয়ে শুধু দেখবো? না না, এবার তো আমাকে কিছু করতেই হবে। হ্যাঁ গো, কিছু করতেই হবে। যাই হোক, শোনো না। হ্যাঁ বলো। আজ মেয়েটার জন্মদিন, কিছু আয়োজন তো করতে হবে নাকি? কি গো, আমি যে কিছু বলছি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সে কি আর করবো, ঘরোয়াভাবে কিছু করব। তোমার মেয়ে তো হই হুল্লোড় পছন্দ করে না। প্রিয়ার মা কাপড়ের আঁচলটা কোমরে গুজে, আচ্ছা আমি রান্নাঘরে যাচ্ছি,
মেয়েটার জন্য পায়েস করতে তার আগে তোমার জন্য কি চা বসাবো? চা খাবে? হ্যাঁ, সকালে একটু চা হলে মন্দ হয় না। এমনিতেই পুরনো চিন্তাটা নতুন করে মাথা ঝাড়া দিয়ে বসেছে। দাও দাও, এক কাপ চা দাও, খেয়ে কেকের অর্ডারটা দিয়ে আসি। কথাটা বলেই রহমান সাহেব পেপার পড়তে শুরু করলেন, আর মিসেস রেহানা বেগম মেয়ের জন্য পায়েস করতে রান্নাঘরে গেলেন। এদিকে প্রিয়া বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য বাথরুমে গিয়ে ব্রাশ করে মুখে পানি দিচ্ছে। এমন সময় সামনের চুলগুলো বেশ এলোমেলো হয়ে আছে। চুলগুলো সরিয়ে আয়নায় তাকাতেই প্রিয়া ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে ভয় কাঁপতে লাগলো। এ কি করে সম্ভব? আমি তো স্বপ্নে দেখেছিলাম ভয়ঙ্কর জানোয়ারটা আমার গলা টিপে ধরেছে। তাহলে সত্যি সত্যি কি আমার গলায় ছাপ কি করে হলো? গলাটা লাল হয়ে হালকা ফুলে আছে। প্রিয়া গলাটা ধরতেই আহ করে চিৎকার করে উঠল ব্যথায়। কি হচ্ছে আমার সাথে? প্রত্যেক বছর জন্মদিনের দিনই কেন আমার সাথে এমনটা হয়? বলেই কেটে দিল। তারপর নিজেকে শান্ত রেখে ফ্রেশ হতে গেল, গলায় একটা ওড়না পেঁচিয়ে নিচে গেল। নিচে নেমেই চুপ করে বসে রইল প্রিয়া। তখনই পেছন থেকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। প্রিয়া তাকাতেই একটা হাসি দিয়ে উঠল। আরে তোরা এত সকালে? হ্যাঁ ডিয়ার, আমাদের বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আর আমরা আসবো না? হ্যাঁ রে প্রিয়া, সকাল সকাল কেন জানিস? কেন? কেন আবার? আন্টির হাতের পায়েস খেতে। ও, আগেরবার খেয়েছিলাম না, দেখ দেখ এখনো মুখে লেগে আছে, কত মজা। তনার মুখে কথাটা শুনে সবাই হা হা করে হেসে দিল। তখনই মিসেস রেহানা বেগম বড় একটা ট্রেটে করে পায়েস নিয়ে হাজির। ওমা আন্টি, তুমি তো দেখছি সবার জন্য পায়েস নিয়ে এসেছো। তা জানলে কেমন করে আমরাও এসেছি? জানবো না, প্রত্যেক বছরই তো তোমাদের সবাইকে একসাথে পায়েস খাওয়াই। আমি জানতাম তোমরা আসবে, আর রান্নাঘর থেকে তোমাদের মিষ্টির হাসির শব্দ শুনেই বুঝে গেছি চলে এসেছো। যাই হোক, সবাই একটা করে প্লেট আর চামচ নিয়ে নাও। না আন্টি, আগে প্রিয়াকে দাও। যতই হোক বান্ধবীর জন্মদিন বলে কথা। কি রে প্রিয়া, চুপ করে আছিস কেন? তাই না? প্রিয়া অন্যমনস্ক হয়ে রাতের স্বপ্নের কথাটাই বারবার ভাবছে। তুই অন্যমনস্ক হয়ে যাওয়াটা দিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। প্রিয়া মা প্রিয়াকে সবার আগে পায়েসটা মুখে তুলে দিল, আর মেয়েকে প্রাণ ভরে দোয়া করলো। তারপরে একে একে তমা, তিনা, রেখা ও পারভিন ও প্রিয়াকে পায়েস খাইয়ে দিল। নে, এবার তোমরা সবাই খাও, আমি বরং দুপুরের খাবারের ব্যবস্থা করি। তখনই তনা চিৎকার করে বলে উঠল, আন্টি দুপুরে কে কি রান্না করবে গো? দেখছিস দেখছিস তোরা, এই জন্যই ওকে আনতে চাই না। তখন পায়েস নিয়ে আর এখন দুপুরে খাবার নিয়ে শুরু হয়ে গেল। এত পেটুক মেয়েটা খাবারের নাম শুনলেই হয়, পারে না খাবারের ভেতর ঢুকে যায়। তখনই রেখার কথার সাথে বাকিরাও হ্যাঁ মিলায়। প্রিয়ামা একটু মুচকি হাসি দিয়ে হয়েছে হয়েছে এভাবে বলে না। আর তনা, মন খারাপ কেন? ওরা তো তোমার সাথে মজা করছে। না আন্টি, আমি ওদের কথা কিছু মনে করিনি। ওদের জন্য কি আমি আমার খাবারটা মিস করতে পারি বলো? আর হ্যাঁ, মা বলেছে পায়েস গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে নাকি ভালো লাগে না, তাই না আন্টি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখন বলো তনা মা, তোমার জন্য দুপুরের বিরিয়ানি খাবে নাকি পোলা মাংসের সাথে বেগুন ভাজা, কোনটা? তখন সবাই বলে উঠলো, আন্টি বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন আমি যাই। তখনই পেছন থেকে তনা বলে উঠলো, আন্টি শোনো। হ্যাঁ বলো তনা মা, আমার জন্য কিন্তু বিরিয়ানির সাথে বেগুন ভাজা আর পটল ভাজাও করবে। প্রিয়ার মা একটু মুচকি হাসি দিয়ে চলে গেলেন। তখনই বাকি সবাই হা হা করে হেসে দিল। সত্যি তনা, তুই পারিসও বটে। পায়েস খাওয়ার পর সব বান্ধবীরা মিলে অনেক আড্ডা দিল, লুডো খেললো। তারপর দুষ্টুমি করতে করতে দুপুর 1টা বেজে গেল। তখনই কলিং বেলটা বেজে উঠল। সবার চোখ দরজার দিকে। রেহানা বেগম রান্নাঘর থেকে প্রিয়াকে দেখতে মাকে এলো। দেখছি মা বলেই দৌড়ে প্রিয়া গেল। দরজা খুলতেই দেখে হঠাৎ বাবার হাতে কতগুলো প্যাকেট। প্রিয়া প্যাকেটগুলো হাতে নিয়ে ভেতরে গেল। বাবা, কি এনেছ? তেমন কিছু না মা, কেক আর টুকটাক কিছু। রেহানা বেগম আঁচলে হাতটা মুছতে মুছতে রান্নাঘর থেকে এসে, তুমি এসেছো তাহলে? সে সকালে 1 কাপ চা খেয়ে বেরুলে, আর আসলে এই ভর দুপুর? আচ্ছা কি করছিলে শুনি? সারা সপ্তাহ কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর আজকে যে মেয়েটার জন্মদিন সেটা কি মাথায় আছে তোমার? মেয়েটার সাথে একটু সময় কাটাবে তা না? উনি ওনার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছেন। তুমি খালি আমার দোষ খুঁজো। তোমাকে তো বললাম কেক অর্ডার দেওয়ার জন্য। তত সময় লাগবে না। ভালো দোকান বেছে বেছে তারপর একটা কেকের অর্ডার করলাম। তারপর সামনে বসে থেকে কেকটা বানিয়ে তারপর এলাম। আমার একটা মাত্র মেয়ের জন্মদিন বলে কথা, যেমন তেমন কেক হলে হবে নাকি? আচ্ছা মেয়েগুলোর জন্য কি আয়োজন করেছো? আর তেমন কি করব, ওরা বললো বিরিয়ানি খাবে তাই করলাম। ও ভালো করেছো। তা সবাইকে খেতে দাও। মেয়েগুলো না খেয়ে কেমন বসে আছে? না আঙ্কেল, বসে আছি কোথায়? আমরা তো মজা করছি না? মজা অনেক হয়েছে, এখন শুধু খাওয়া, খেয়ে তারপর আবার মজা করবা। ঠিক বলেছেন আঙ্কেল, একদম আমার মনের কথা বলেছেন। বিরিয়ানির গন্ধটা শুনে তো আমার পেটে ভূমিকম্প শুরু হয়ে গেছে। পেটের ভেতর থেকে ভীষণ ভূষণ গুড়গুড় আওয়াজ করছে। রাখ না তোদের কথাবার্তা, আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার শুরু করব। চল না দোস্ত চল, তোরা আবার শুরু হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে আন্টি নুডলস আর ঝুরি ভাজা দিয়ে গেল, সেগুলো খেয়ে এখন আবার বিরিয়ানি? রাখ তো সেগুলো, আমার এখনো পেটে আছে নাকি? এখন তোরা কি আমার সাথে যাবি নাকি আমি একাই সব সাবার করে ফেলবো? আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না। প্রিয়া, তনা, রেখা, পারভিন আর তিনা, তোমরা সবাই ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক
ঠিক আছে মা, আমি এখনই ওদের নিয়ে আসছি বলেই প্রিয়া সবাইকে নিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসলো। বাহ আন্টি, বিরিয়ানির কালার আর গন্ধটা তো খুব সুন্দর। আর এখানে অনেক কিছুই আছে দেখছি, বেগুন ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ, দই মিষ্টি। ওয়াও! হ্যাঁ মা, এই আর তেমন কিছু সামান্য আয়োজন করলাম। না আন্টি, সামান্য কোথায়, এগুলো অনেক। আচ্ছা এবার শুরু করো দেখি। খাওয়া দাওয়া শেষ করে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই চলে গেল। এদিকে সন্ধ্যাবেলা প্রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়ার বাবা রুমে এলো। প্রিয়া, কই রে মা? এই তো বাবা এখানে। এই সন্ধ্যাবেলায় বারান্দায় কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি। কাল সকালবেলা তৈরি থেকো। কেন বাবা? আমার সাথে এক জায়গায় তোমাকে যেতে হবে। কোথায় সেটা গেলেই বুঝতে পারবে। ঠিক আছে, যাও, বারান্দায় দাঁড়িয়ে না থেকে রুমে যাও। আর হ্যাঁ, জানালাটা বন্ধ করে ঘুমাবে, কেমন? আচ্ছা বাবা। কথাটা শেষ করেই বাবা চলে গেলেন। আচ্ছা, কাল বাবা মাকে কোথায় নিয়ে যাবে আর কেনই বা নিয়ে যাবে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতে দেখি বাবা বসে আছে। বাবা, তুমি বসে আছো যে? হ্যাঁ রে মা, তোমার জন্য বসে আছি। তাই আমাকে একটু ডাকলেই আমি আরো আগে চলে আসতাম। না না থাক, এত তাড়াহুড়া তোমাকে করতে হবে না। তখনই মায়ের ডাক, প্রিয়া তোর বাবাকে নিয়ে খাবার টেবিলে আয়। আসছি মা। টেবিলে বসতেই, দেখো প্রিয়া, তোমাকে কিছু কথা বলি। তুমি কি জানো পৃথিবীতে আমরা ছাড়া এমন কিছু অদৃশ্য জিনিস আছে যারা মানুষের সাথে বসবাস করে? প্রিয়া অবাক হয়ে, মানে অদৃশ্য কিছু যা আমাদের সাথে থাকে, তার মানে আমার সাথেও আছে? ভয় পেও না, আমরা কিন্তু নর্মালি কথা বলছি। ওকে হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি বলতে চাইছো ক্লিয়ারলি বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। বাবা চায় একটা চুমুক বসিয়ে আবার বলতে শুরু করলো, তুমি কি জিন বিশ্বাস করো? হ্যাঁ করি, কারণ আল্লাহ জিন আর মানুষকে তো সৃষ্টি করেছেন। আমি কোরআনে জিন সূরাটা পড়েছিলাম। কিন্তু বাবা, জিন তো খারাপ তাই না? কারণ ইবলিস তো জিনেরই অন্তর্গত। তোমাকে আমি ইবলিস সম্পর্কে বলবো, যদি তুমি শুনতে চাও তো। হ্যাঁ বাবা বলো না, আমি শুনবো। বর্ণনায় হযরত জাহাক রহমাতুল্লাহ আলাইহি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইবলিস জিন না ফেরেশতা সে বিষয় নিয়ে মতভেদ দেখা দিলে ওদের মধ্যে একজন মীমাংসা স্বরূপ বলেন, ইবলিস ছিল সেই গোত্রের যাদেরকে জিন বলা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা ইবলিসু কানা মিনাল জিন্নি, কেবল ইবলিস সাজদা করেনি, সে ছিল জিনদের অন্তর্গত। এ আয়াতের তাফসিরে হযরত কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফেরেশতাদের মধ্যে এমন একটি শাখা ছিল যাদের জিন বলা হতো, আর ইবলিস ছিল সেই জিন শাখার অন্তর্গত। হযরত আবুল মাসনা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবলিসের নাম ছিল নাইল। আল্লাহর উপর নারাজ হবার পর ওর নাম রাখা হয় শয়তান। ইমাম ইবনু শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবলিস হল সমস্ত জিনদের বাপ। যেমন মানুষদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম আদম ছিলেন মানব এবং আদি মানব, তেমনি ইবলিস হল জিন এবং আদি জিন। বুঝলে প্রিয়া? আর হ্যাঁ, এই শয়তান জিনদের থেকে রক্ষা পেতে হলে আমাদের পাক পবিত্র থাকতে হবে, পরিষ্কার হয়ে থাকতে হবে, সাথে প্রতিদিন আয়াতুল কুরসি পড়তে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সব জিনরা খারাপ হয় না। আমাদের দুনিয়াতে যেমন খারাপ ভালো মানুষ আছে, তেমনি জিনদের মাঝেও খারাপ ভালো আছে। প্রিয়া যেন একটু ভয় ভয় পাচ্ছে। রহমান সাহেব তা বুঝতে পেরেই থেমে গেলেন। আরে প্রিয়া, তোমার প্লেটে তো এখনো খাবার পড়ে আছে, তাড়াতাড়ি শেষ করো। খাবারটা খেয়ে মাকে বিদায় দিয়ে বাবার সাথে বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে বাবার একটা রিক্সা ডাকলো, রিক্সা উঠলাম। বাবা, আমাদের গাড়ি থাকতে তুমি রিক্সায় কেন উঠলে? বাবা একটা মুচকে হাসি দিয়ে, ওই কাঁচ ঢাকা গ্লাসের বন্ধ দরজার ভেতরে ভালো লাগে না রে মা। রিক্সায় উঠলে সুন্দর হাওয়া, পরিবেশের সাথে সাথে নিজেকে উপভোগ করা যায়। বাবার কথাটা শুনে হেসে দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর বাবা রিক্সাটা থামাতে বললেন। রিক্সা থেকে নেমে চারিদিকটা দেখে নিলাম। চারপাশটা গাছগাছালিতে ভরপুর। সামনে একটা ছোট নদী, তার পাশে একটা নৌকা আছে। মনে হচ্ছে গ্রামে চলে এসেছি। কিন্তু কি অদ্ভুত সবকিছু। ছোট থেকে বড় হলাম এখানে, যে এমন গ্রাম্য ভাব আছে তা কখনো চোখে পড়েনি। যাই হোক, নৌকা উঠলাম, কিন্তু নৌকার মাঝি নেই। বাবা নৌকায় উঠে তারপর আমাকে হাত ধরে উঠালেন। বাবা, কিরে মা বল, নৌকা কেন উঠেছে আমরা? তুমি তো জানো আমি সাঁতার জানি না। চলো না নেমে যাই, অন্য রাস্তা দিয়ে চলো, বাড়ি যাই, অথবা গাড়ি দিয়ে যাই। এত বড় নদী আর এতটা দেখে কোনো ছোট একটা নৌকা আমার খুব ভয় করছে বাবা, চলো না নেমে যাই। বাবা মুচকে এসে, প্রিয়া মা, বাবার সাথে থাকার পরও তোমার ভয় করছে? ভয় পেও না, আমি আছি তো। কিছুক্ষণ বসে থাকার পর নিস্তব্ধতা নদীতে যেন ঠান্ডা বাতাস বইছে। মনে মনে ভাবতে লাগলাম, হঠাৎ করে বাতাস কোথা থেকে এলো? এই তো কিছুক্ষণ আগে তো রোদই না ছিল না, এখন যেন আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করছি। বিরক্তিকর স্বরে বাবাকে বললাম, আর কতক্ষণ বসে থাকবো বাবা? দেখছো না আকাশে কালো মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি হতে পারে। চলো, হয়তো নদীর মাঝি আসবে না, চলো উঠি। যেই উঠতে যাব ঠিক যখন একটা মিষ্টি ঘ্রাণে থমকে গেলাম। বা কত সুন্দর ঘ্রাণটা! বাবা, ঘ্রাণটা খুব সুন্দর তাই না? বাবা কপালটা ভাঁজ করে, ঘ্রাণ? কিসের ঘ্রাণ ওমা? তুমি এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছ না? বাবা কিছুক্ষণ বড় বড় শ্বাস নিয়ে ঘ্রাণ শোকার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না।
বাবা হয়তো তোমার ঠান্ডা লেগেছে, তাই তুমি মনে হয় ঘ্রাণটা পাচ্ছ না। হ্যাঁ মা, তাও হতে পারে। তখনই কিছু দূরে একটা লোক দেখতে পেলাম। লোকটাকে দেখে যেন খুব চেনা চেনা লাগছে, যেন মনে হচ্ছে এমন সুস্বাস্থ্য অধিকারী দেহ আমি দেখেছি। তখনই ঘ্রাণটা আমার মনে পড়ে গেল। আরে, কিছুক্ষণ আগে যে আমি ঘ্রাণটা পেয়েছি সেটা তো আমি স্বপ্নেও পেতাম। আর যে লোকটা আসছে ঠিক তার মধ্যে একটা লোক তো আমি স্বপ্নেও দেখতাম। তার মানে সব মিলিয়ে আমার স্বপ্নটার কি আজ পূর্ণতা পাবে? আমি কি আজ দেখতে পাবো আমার স্বপ্নে দেখা মানুষটাকে? অবাক হয়ে তাকিয়ে আছে। তখন লোকটার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম, আমি কি আপনাদের সাথে নৌকায় বসে উপরে যেতে পারি? লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। বাবা হা করে তাকিয়ে আছে। কত সুন্দর এক যুবক, সাদা পাঞ্জাবি পরা, যেন পাঞ্জাবি আর ছেলেটা চেহারার রংটা মিলে যাচ্ছে। ছেলেটা আবারও বলে উঠল, আঙ্কেল, আমি কি আপনাদের সাথে উপরে যেতে পারি? বাবা আর চমকে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু বাবা, আমরা ঘন্টাখানেক এখানে বসে আছি, মাঝে তো কোনো সন্ধান পেলাম না। ছেলেটা একটু মুচকি হাসি দিয়ে, আঙ্কেল, ওখানে একটা গাছের সাথে কাগজ আটকানো, লেখা ছিল নৌকার কোনো মাঝি নেই, যার দরকার সে নৌকা নিয়ে ওপারে যেতে পারে। আপনারা হয়তো খেয়াল করেননি। ও, হতে পারে, আমরা সত্যি খেয়াল করিনি। ছেলেটা তখন বইটা হাতে নিয়ে নৌকা বাইতে শুরু করলো। ছেলেটা কথা আর মুচকি হাসি যেন আমার চোখে ভেসে আছে। কত সুন্দর করে তার কথা বলার ধরন। আমি ছেলেটার দিকে আর চোখে তাকাতে ছেলেটার চোখের সাথে চোখ পড়ে যায়। লজ্জায় চোখ ফিরে নিলাম। তা বাবা, তুমি ওপারে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? জি আঙ্কেল, ওপারে আমার বাড়ি, আর ওখানে আমার এক চাচা থাকে। ও, তা বাবা, তোমার নাম কি? বাড়িতে কে আছে? জি, আমার নাম শুভ। মা বাবা কেউ নেই, ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে সবাই মারা যান। ভাগ্যক্রমে আমি বেঁচে আছি, আমার চাচার কাছে ছোট থেকে বড় হয়েছি। তা আঙ্কেল, আপনারা কোথা থেকে এলেন আর কোথায় বা যাচ্ছেন? আমরা ঢাকায় থাকি। এখানে আমার মেয়েকে নিয়ে এক হুজুরের কাছে এসেছিলাম দরকারে। এই আমার একমাত্র মেয়ে, নাম প্রিয়া। খেয়াল করলাম নামটা শুনে ছেলেটা আমার দিকে তাকালো, কিন্তু বুঝতে পারছি না আমার নামটা শুনে ছেলেটা রাগ করলো নাকি খুশি হলো। চেহারাটা দেখে কিছুই বোঝা যায় না। আজব মানুষ তো। হঠাৎ নৌকাটা নদীর মাঝ বরাবর যেতেই কেমন নৌকাটা ঢুলছে, আকাশের কালো মেঘগুলো যেতে নিচে নেমে পড়ছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে। বিদ্যুৎ চমকাচ্ছে। এ কি হলো হঠাৎ করে? নৌকাটা বন বন করে ঘুরছে। আমি ভয়ে বাবাকে চেপে ধরে আছি। বাবা আমাকে তার দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। বাবা, এ কি হচ্ছে? আমি ডুবে যাব বাবা, আমি নদীতে পড়ে যাব। চিৎকার করে বাবা ডাকছি। ভয় পাস না মা, বাবা আছে তোমার পাশে। ছেলেটা বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে যেন অন্ধকার হয়ে গেল, সাথে ঝুম বৃষ্টি। বাবা নৌকা থেকে একটা পাটাতন হাতে নেওয়ার চেষ্টা করছে আমার মাথার উপর রাখার জন্য, যেন বৃষ্টির পানি আমার মাথায় না পড়ে। কিন্তু এক হাতে টানছে, কিন্তু আসছে না। যে বাবা দুই হাতটা টান দিবে, তখনই কেউ আমার হাতটা টান দিয়ে নদীতে ফেলে দিল। বাবা চিৎকার করে ডাক দিতেই সেন্স হারিয়ে নৌকায় পড়ে গেল। আমি বাবাকে শুধু দেখেই যেন আরো ভয় পেয়ে গেলাম। বাবার কি হলো? কিন্তু আমি তো ডুবে যাচ্ছি। এদিকে এত বাতাস, বৃষ্টি, তার উপর হঠাৎ হঠাৎ করে বজ্রপাত হচ্ছে। অন্ধকার সবকিছু যেন আমার পা ধরে টানছে। এমনিতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে কে যেন পানির ভেতর আমাকে নিয়ে গেল। আমার মনে হচ্ছে এই বুঝে আমি মরে যাব। পানির ভেতর মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে দেখতে যেতে পারলাম না, চোখ বন্ধ হয়ে আসছে। রুটা বুঝি এই বেরিয়ে যাবে। তখন কেউ আমাকে উপরে তুলে নিল। পানির উপরে উঠেই নিঃশ্বাস নিতে লাগলাম, কিন্তু নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। আমি ফিল করতে পারছি ছেলেটা আমার পেটে চাপ দিচ্ছে। আমি খুব হাঁপাচ্ছি নিঃশ্বাস নেওয়ার জন্য, কিন্তু খুব কষ্ট হচ্ছে। হঠাৎ বুঝতে পারলাম ছেলেটা তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করছে, তার মুখ থেকে হাওয়া আমার মুখে দিচ্ছে। আস্তে আস্তে আমি স্বাভাবিক হলাম। তখনই বাবার কথা মনে হলো। চিৎকার দিয়ে বাবাকে ডাকলাম। ছেলেটা আমার মুখটা চেপে ধরল, তারপর শান্ত গলায় বলল, আপনি চিৎকার করবেন না, আপনার বাবা ঠিক আছেন। কোথায় আমার বাবা? এই তো আপনার পাশেই। আমার বাবা চোখ বন্ধ করে আছে কেন? কি হয়েছে আমার বাবার? আপনি অস্থির হবেন না, আপনার বাবা জ্ঞান হারিয়েছে। ছেলেটা পানি নিয়ে বাবার চোখে মুখে ছিটিয়ে দিল। তারপর আস্তে করে বাবাও চোখ মেলে তাকালো। আমাকে দেখিয়ে বাবা জড়িয়ে ধরল। প্রিয়া, মারে, তোমার কিছু হয়নি তো? না বাবা, উনি আমাকে বাঁচিয়েছেন বাবা। বাবা ছেলেটার হাতটা ধরে, কি বলেছে তোমাকে ধন্যবাদ দিব? না না, ধন্যবাদের কথা কেন বলছি? কোনো কিছুতে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু হ্যাঁ, আজ তুমি দুইটা প্রাণ বাঁচিয়েছ। আর যদি আমার মেয়েটা কিছু হতো তাহলে আমি হয়তো বাঁচতাম না। এমন করে বলবেন না আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতোই। যাই হোক, চলুন। কোথায় বাবা? আমার বাড়ি। বৃষ্টিতে ভিজে আপনাদের অবস্থা তো করুন। না না, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, এটাই অনেক। তোমাকে আর বিরক্ত করতে চাই না। প্লিজ আঙ্কেল, না করবেন না। ছেলে বলে ডেকেছেন, তাহলে অমত করছেন কেন? দেখুন না, প্রিয়া তো শীতে কাঁপছে। চলুন আঙ্কেল। আর তাছাড়া এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আজ আমার বাসায় থেকে না হয় কাল আমি নিজে হুজুরের কাছে আপনাদের নিয়ে যাব। বাবা আমার দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। উঠে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। এই তো কিছুক্ষণ আগে আকাশটা কালো মেঘে ঢেকে গেছিল, আর এখন রোদোজ্জ্বল ঝলমলে আকাশ।
আকাশের দিকে তাকিয়ে আছি, তখনই শুভ ছেলেটা আমার সামনে এসে, এই কোথায় এলো বাবা? আমার বাড়িতে। আসুন, আপনারা ভেতরে আসুন। ভেতরে যেতেই মনটা অন্যরকম হয়ে গেল। বাড়ির ভেতরের পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। মনোরম সুন্দর। উপরেই যে উঠতেই যাব, বাবা ধাপাস করে সিঁড়ির মধ্যে বসে পড়ল। আমি বাবার পাশে গিয়ে, কি হয়েছে বাবা? ভয় পাবেন না, উনি খুব ক্লান্ত, তাই অস্থির হয়ে পড়েছেন। তা আঙ্কেল, আপনি বরং নিচের রুমেই থাকুন। তারপর উনি বাবাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে কাপড় পরিয়ে বিছানায় শুয়ে দিলেন। আঙ্কেল, আপনি একটু রেস্ট নিন, কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। তোমাকে অনেক ঝামেলায় ফেলে দিলাম বাবা। না না, ঝামেলা কিসের, বরং বারবার আপনার মুখে আমার বাবা বলে ডাকটা যেন আমার বাবার কথা মনে পড়ে দিচ্ছে। আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো আপনার মতনই আমাকে বাবা বলে ডাকতো। বাবা শুভর মাথায় হাত বুলিয়ে দিলেন। মন খারাপ করো না বাবা, আমি তো তোমার বাবার মতোই। ইচ্ছে হলে আমাকে বাবা বলে ডেকো, আমারও ভালো লাগবে। আমার কোনো ছেলে নেই, এই মেয়েটাই আমার সব। তখন শুভ আমার দিকে তাকিয়ে, আরে আপনি তো ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছেন, চলুন আপনাকে উপরের রুমে দিয়ে আসি। আমি উপরে কেন থাকবো? শুভ একটা মুচকে হাসি দিয়ে, ভয় পাবেন না, আমি আর আমার বাসার কাজের লোক ছাড়া এখানে কেউ নেই, চলুন আমার সাথে। ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। উপরে ডান পাশে একটা রুমে আমাকে দিলেন। রুমটা দেখে যেন মুখের কোণে একটু হাসি জমে গেল। উনি আলমারি থেকে একটা শাড়ি আমার হাতে দিলেন। শাড়িটা দেখেই যেন হাসিটা বিলীন হয়ে গেল। কি হলো, শাড়িটা আপনার পছন্দ হয়নি? না না, তেমন কিছু না, খুব সুন্দর শাড়ি। এটা আমার মায়ের শাড়ি। এই শাড়ি ছাড়া পরতে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। ঠিক আছে, আমি এটা পরে নেব। উনি আমাকে বাথরুম দেখিয়ে দিলেন। আমি ভেতরে গিয়ে ভালো করে শাওয়ার সেরে টাওয়ালটা গায়ে পেঁচিয়ে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি কিভাবে যে পরি। তখনই দরজায় কারাঘাত। বুকের ভেতরটা যেন লাফ দিয়ে উঠল। প্রিয়া, প্রিয়া, কি এত দেরি করছেন কেন? কোনো প্রবলেম হলো না তো? এত সংকোচ নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না। ওনাকে বলেই দিই, দেখুন আমি তো শাড়ি পরতে জানি না, কি করব? তখনই বাইরে থেকে হাসির শব্দ এলো। এ কি, আপনি হাসছেন? হাসবো না? ছোট ছোট বাচ্চারাও এখন শাড়ি পরতে পারে, আর আপনি পারেন না? বলেই আরো জোরে জোরে হো হো করে হাসতে লাগলো। আমি আর কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখনই শুভ হাসি থামিয়ে, প্রিয়া আপনি একটু অপেক্ষা করেন, আমি এখনই খালাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ নীরবতা থাকার পর দরজায় নক করতে গিয়ে, আমি খালা, শিব ভাই পাঠাইলেন। দরজাটা হালকা খুলে ওনাকে ভেতরে নিলাম। তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিলেন। বাথরুম থেকে বাইরে আসতে দেখি, শাড়িটা পরে রুম থেকে বেরোতে দেখি শুভ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে যেন থমকে গেল। শুভ আমাকে দিবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আমি প্রথমবার শাড়ি পরে কেমন অস্বস্তিতে ভুগছি। শাড়ি টানছি তো অন্যদিকে টানছি। শুভ আমার কাছে আসতে লাগলো। আমি তো প্রায় ভয়ে কাঁপতেছি। শুভ খুব কাছে এসে হাতটা আমার দিকে বাড়াতে আমি ভয়ে চোখ দুটো বন্ধ করে রাখলাম। হঠাৎ মনে হলো কেউ আমার মাথা থেকে টাওয়ালটা খুলে চুলগুলো ছাড়িয়ে দিল। তাকে দেখি শুভ কপালটা কালো করে, এ কি, টাওয়ালটা চুল থেকে খুললেন কেন? না মানে ভিজে চুলে আপনার ঠান্ডা লেগে যাবে তাই খুলে দিলাম। চমকে গিয়ে আমতা আমতা করে কথাটা বলল শুভ। ঠান্ডা লাগলে আমার লাগবে, তাতে আপনার কি? শুভ মুচকে এসে, আপনার চুলগুলো খুব সুন্দর, অনেক বড়, কালো, খুব ধরতে ইচ্ছে করে। প্রিয়া চুলগুলো নিজের কাছে নিয়ে থুতু দিয়ে বললেন, কি যে বলেন না আপনি, নজর লাগিয়ে দিবেন নাকি? বলেই কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? চিরুনি। শুভ ড্রয়ারের উপর থেকে চিরুনিটা আমার কাছে নিয়ে এসে দিল। আমি আমার চুলগুলো আঁচড়াচ্ছি, কিন্তু সামলাতে পারছি না, হাত ব্যথা হয়ে যাচ্ছে। তখন আমি কি আপনাকে হেল্প করতে পারি? না, আমি পারবো। দেখে তো মনে হচ্ছে আপনার হাতে পেইন হচ্ছে, দিন আমাকে, আমি আঁচড়িয়ে দিই। প্রিয়া শুভর হাতে চিরুনিটা যেই দিতে যাবে তখনই যেন একটা ঝটকা খেলো। চিরুনিটা নিচে আর প্রিয়া ভয়ে হাতটা নিজের কাছে সরিয়ে নিল। এ কি, আপনার হাতে কি কারেন্ট আছে নাকি, যেন আমাকে শর্ট দিলেন? শুভ হেসে বলল, তাই নাকি? কই, আমার তো তেমন কিছু মনে হয়নি। ধরুন তো আমার হাতটা। না, আমি ধরবো না। আরে ধরুন না। না, তাহলে আমি আপনার হাতটা ধরি। প্রিয়া কিছু ভেবে আবার না করে দিল। কিছু হবে না, সত্যি বলছি। শুভ আস্তে করে প্রিয়ার হাত ছুঁয়ে দিল। প্রিয়া তো অবাক, আরে এখন তো কিছুই হলো না। তখন কিছুই হয়নি, আপনি শুধু শুধু ভয় পেয়েছেন। শুভ চিরুনিটা হাতে নিয়ে প্রিয়াকে টুলে বসিয়ে চুলগুলো আঁচড়ে দিচ্ছে। প্রিয়া কেমন যেন অস্বস্তি হচ্ছে। ওর চোখের সামনে কারা যেন ভেসে ভেসে উঠছে। মনে হচ্ছে কেউ এমন করে তাকে আগে কখনো চুল আঁচড়ে দিয়েছে। হঠাৎ করে প্রিয়া মাথার হাত চেপে দিয়ে ধরল। কি হয়েছে প্রিয়া, খারাপ লাগছে? না, কিছু হয়নি। কিছু জিনিস কখনোই আড়াল হয় না, ফেলে আসা অতীতগুলো একদিন জাগ্রত হবেই। শুভর মুখের কথাটা শোনার পর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। মানে কি বললেন আপনি? আমি কিছুই বুঝতে পারিনি। না মানে কিছু না, বললাম রাত তো অনেকই হলো, চলুন নিচে কিছু খেয়ে নেবেন। না, এখন আমি আর কিছু খাবো না। আপনি বরং যান এদিকে, আঙ্কেল আপনার জন্য খাবার টেবিলে বসে আছে। আর আপনি খাবেন না বলছেন, চলুন আমার সাথে। কি, বাবা বসে আছে? হ্যাঁ, আচ্ছা চলুন। একসাথে দুজন সিঁড়িতে নিচে নামছে। প্রিয়ার বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাড়িতে আমার মেয়েটাকে বউ বউ লাগছে, আর ছেলেটাকে প্রিয়ার পাশে বেশ মানিয়েছে। দুজনকে সামনে দেখে প্রিয়ার বাবু উঠে দাঁড়ালেন। খুব যত্ন করে দুজনকে দেখছে।
প্রিয়া কিছুটা বিরক্তি নিয়ে বাবাকে বলল, কি দেখছো বাবা? বাবা চমকে গিয়ে, তেমন কিছু না। এই প্রথম আমার মেয়েটা শাড়ি পরলো, দেখতে বেশ আমার মায়ের মতো লাগছে। কথাটা শুনে শুভ মুচকি এসে দিল। তারপর খাবার শেষ করে প্রিয়া উপরে রুমে চলে আসলো। রুমে এসে এদিক সেদিক দেখছে। বাহ, অনেক সুন্দর রুমটা তো। হঠাৎ তার বারান্দায় নজর পড়ল। বারান্দায় গিয়ে দেখে নানান রকমের ফুল, কি সুন্দর সুবাস। প্রিয়া বড় লাল টুকটুকে গোলাপ ফুলের সামনে গিয়ে ঘ্রাণ শুকতে তার মনে হলো এমন ঘ্রাণ সে আগেও পেয়েছে। তার কাছে বারান্দাটা খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই বারান্দায় সে আগেও এসেছিল। হঠাৎ করে ফুলটা ছেড়ে দিয়ে গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই মিষ্টি ঘ্রাণটা যেন প্রিয়াকে জড়িয়ে ধরল। ঠান্ডা বাতাসটা কোথা থেকে যেন এসে প্রিয়ার চুলগুলো নাড়িয়ে দিল। বাহ, কত সুন্দর ঘ্রাণ, আর ঠান্ডা বাতাসটাও যেন শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। চারিদিকে ঘ্রাণে ঘ্রাণে পরিবেশটা শীতল আর মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। ভাবতে লাগলো, আচ্ছা, এই ঘ্রাণটাও মনে হচ্ছে আমার চেনা চেনা। এর আগে কখনো এই ঘ্রাণটা আমি পেয়েছি? ভাবতে লাগলো। তখনই শুভ 2 মগ কফি নিয়ে হাজির। আসতে পারি? জি আসুন। ঘ্রাণটা যেন এখন বেশ মোমো করছে রুমটায়। এই নিন কফি। প্রিয়া কফিতে হাঁটি নিয়ে চলে গেল। আপনি আবার কষ্ট করে কফি নিয়ে আসলেন কেন? না না, কষ্ট কিসের। আপনার রুমে লাইটটা অন ছিল, ভাবলাম নতুন জায়গা, অপরিচিত মানুষ, আজ আর আপনার তেমন ঘুম হবে না, তাই কফি নিয়ে চলে আসলাম গল্প করতে। প্রিয়া একটা মুচকি হাসি দিয়ে কফিটার দিকে তাকিয়ে আছে। কফি থেকে ধোয়া ওঠার দৃশ্যটা আপনার বেশ ভালো লাগে বুঝি? প্রিয়ার হঠাৎই শুভর দিকে তাকালো। না মানে, আপনি ওভাবে তাকিয়ে আছেন তাই ভাবলাম। হ্যাঁ, কফি থেকে ধোয়াটা যখন উপরে ওঠে দেখতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, এত বড় বাড়িতে আপনি কি একাই থাকেন? একা একা থাকি কোথায়? এই যে দেখলেন, আমার আয়া, ড্রাইভার আর এক চাচা। চাচা বেশি সময় ভাগ বাইরে কাটায়, আর আমি বিজনেসের কাজে এখানে ওখানে সেখানে থাকি। বাসায় তেমন থাকা হয় না তাই। কিন্তু আপনার পার্সোনালিটি আমাকে ইমপ্রেস করছে। শুভ অবাক হয়ে যায়। কেমন? যেমন আপনার বারান্দার প্রেমে পড়ে গেছে আমি। আপনার বাসাটা খুব সুন্দর করে সাজানো, আমার তো খুব ভালো লেগেছে। সব কিছুতেই যেন একটা চেনা চেনা গন্ধ ভেসে বেড়ায়। শুভ আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর, কিছু ভাবছেন নাকি মিস্টার শুভ? না, তেমন কিছু না, আপনি ঘুমান, আমি আসছি। শুভরাত্রি। শুভরাত্রি। ছেলেটার ব্যবহার আচরণে প্রিয়াকে মুগ্ধ করছে। যাই হোক, প্রিয়া বিছানায় গাটা এলিয়ে দিতেই যেন চোখে ঘুম এসে পড়ল। দরজা জানালা না বন্ধ করেই ঘুমিয়ে আছে। হঠাৎ সে তার উপর কারো ঠান্ডা নিঃশ্বাসের বাতাস অনুভব করছে, যেন তার খুব কাছে কেউ আছে। চোখ মিলতে দেখে কেউ নেই। আস্তে করে উঠে বসে বড় রুমটার দিকে এগিয়ে সেদিকে তাকিয়ে নিজেকে একা দেখে ভয় পেয়ে গেল। তারপর জানলাটাও খোলা, বাইরের অন্ধকারের কিছু যেন নড়ছে। এদিকে দরজাটাও খোলা। নিজের উপর বিরক্ত হয়ে নিজে নিজেকেই কতগুলো বকে দিল। এখন কি করব আমি? আমার যে নড়তেই ভয় করছে। জানলাটা বন্ধ না করলেও ঘুমাতে পারবো কিনা জানি না। কি যে করি? 7-5 না ভেবে নিজেরটা নিচে আস্তে করে উঠে জানলার সামনে গিয়ে যে জানলাটা বন্ধ করবে, তখনই পচা একটা গন্ধ প্রিয়ার নাকে এলো। ওয়াক, থু, কি ছি গন্ধ বলেই জানলাটা অফ করতে যাবে, তখনই একটা ভয়ঙ্কর বিশ্রী মুখটা হঠাৎ করে সামনে এসে আসতে থাকে। প্রিয়া হঠাৎ দেখে ভয় পেয়ে চিৎকার করে। তখনই জানলার ফাঁক দিয়ে জন্তুটা প্রিয়ার গালটা চেপে ধরে। প্রিয়া ঘুমাচ্ছে আর ছাড়ানোর চেষ্টা করছে, আর ভারী কণ্ঠে বলতে লাগলো, এবার আর তোকে ছাড়বো না, আমি আসবো তোকে নিয়ে যেতে। কারোর আসার শব্দ পেয়ে জন্তুটা প্রিয়ার গালটা ছেড়ে চলে যায়। প্রিয়া ফ্লোরে পড়ে যাবে, তখনই শুভ আর রহমান সাহেব দৌড়ে প্রিয়াকে ধরে। শুভ প্রিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে পানি এনে প্রিয়ার চোখে মুখে ছিটিয়ে দেয়। প্রিয়া আস্তে করে চোখ খুলে উঠে বসে, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মেয়ের কান্না আর ভয় দেখে রহমান সাহেবও কেঁদে দেন। নিজের চোখের পানিগুলো আড়াল করে আস্তে করে মেয়ের মাথায় হাত বুলিয়ে, কি হয়েছে মা? প্রিয়া খুব ভয়ের সাথে বলে, বাবা, ও আমাকে মেরে ফেলবে, ও বলেছে আমাকে নিয়ে যাবে। প্রিয়া অস্থির হয়ে বলে, আমি যাব না বাবা, ওই শয়তানটা খুব ভয়ঙ্কর, আমি ওই শয়তানটার সাথে যাব না। এদিকে শুভর আগে গজগজ করতে লাগলো, চোখ দুটো লাল হয়ে গেছে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, প্রিয়ার কিচ্ছু হবে না। ওই শয়তানটার অবশ আমি খারাপ করে ছাড়বো। প্রিয়া, তুমি ঘুমাও। না, আমি ঘুমাবো না। শয়তানটা যদি আবার আসে মারে। একটু ঘুমানোর চেষ্টা করো, সকালটা হলে হুজুরের কাছে নিয়ে যাব। রহমান সাহেব প্রিয়ার মাথাটায় বালিশ এলিয়ে দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রিয়াকে ঘুম পাড়িয়ে দেন। বেশ কিছুক্ষণ পর শুভ আস্তে করে প্রিয়ার বাবাকে ডেকে বারান্দায় নিয়ে গেল। রহমান সাহেব মাথাটা নত করে চেয়ারে বসে আছে। আঙ্কেল, প্রিয়ার কি হয়েছে, আর কেনই বা হুজুরের কাছে নিয়ে যাচ্ছেন? রহমান সাহেবের গাল দুটো বেয়ে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ছে। শুভ নিজের হাত দিয়ে মুছে দিয়ে হাতটা গেড়ে বসে পড়ল রহমান সাহেবের সামনে। রহমান সাহেব শুভর দিকে তাকিয়ে যেন আশ্বাসটা বেড়ে গেল। শুভ, আমি জানি না বাবা তুমি কে, কিন্তু হ্যাঁ, প্রথমবার তোমাকে দেখে আমার বিশ্বস্ত মনে হয়েছিল। আমি বলবো তোমার কাছে আমার সব কথা। আমার একটা মাত্র মেয়ে, খুব আদরের, কখনো ওকে কোনো অভাব বুঝতে দেয়নি, যা চেয়েছে তাই দিয়েছে। এই মেয়েটাকে অনেক কষ্টে আমাদের কোলে পেয়েছে।
এখন আমার মেয়েটা একটা অজানা ভয়ের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে, আর আমি বাবা হয়ে কিছু করতে পারছি না। আর কিভাবে বা কি করব? কারো স্বপ্নে গিয়ে তো আর কিছু করতে পারবো না। প্রতি জন্মদিনের রাতেই মেয়েটা ভয়ঙ্কর চেহারার জন্তুকে দেখতে পায়। আমার মেয়েটাকে গলা টিপে ধরে। হ্যাঁ, আমি দেখেছি আমার মেয়ের গলায় সেই চিহ্ন। আর আজ সামনাসামনি জন্তুটা চলে এসেছে আর আমার মেয়েকে নিয়ে যাবে বলে গেছে। আর ও যদি সত্যি সত্যি তাই করে, আমার তো মরে যাব বলে হো হো করে কেঁদে দিল। তাই এই রহস্য সমাধান বের করতেই বড় হুজুরের কাছে এসেছি। দেখি উনি কোনো কিছু করতে পারে কিনা, এই বিপদ থেকে আমার মেয়েকে উদ্ধার করতে পারবে কিনা। আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন, যা হবে ভালোর জন্যই হবে। হুজুরের কাছে গেলেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রিয়া সকালে উঠে শাড়িটা চেঞ্জ করে তার পরা জামা কাপড় পরে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। পেছন থেকে আসসালামু আলাইকুম। প্রিয়া পেছনে তাকিয়ে দেখে শুভ। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নিচে চলুন, আঙ্কেল আপনার জন্য নিচে অপেক্ষা করছে। প্রিয়া নিচে গিয়ে দেখে বাবা খাবার টেবিলে বসে আছে। শুভ একটা চেয়ার টেনে দিল প্রিয়াকে বসার জন্য। তারপর শুভ প্রিয়ার পাশে বসল। শুভ রহমান সাহেবকে খাবার দিয়ে প্রিয়ার প্লেটেও দিল। প্রিয়া কিছুক্ষণ পরপর শুভর দিকে তাকায়, কিন্তু প্রিয়া যখনই তাকায় শুভর চোখাচোখি পড়ে যায়। প্রিয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। রহমান সাহেব দেখেও যেন না দেখার মতো খাবার খেয়ে যাচ্ছে আর মনে মনে মুচকি হাসছে। খাবার শেষ করে যখনই রহমান সাহেব শুভর কাছে বিদায় নেবে, তখনই শুভ তাদের সাথে হুজুরের কাছে যাবে বলে রহমান সাহেবের কাছে অনুরোধ করে। রহমান সাহেবও রাজি হয়ে যায়, কারণ তিনিও মনে মনে চাইছিল যেন শুভ যাওয়ার জন্য রাজি থাকে। যাক, তাহলে তাই হলো। রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম। গাড়ির রাস্তা নেই, কাঁচা রাস্তা। কিছু দূর যাওয়ার পরই জঙ্গল। জঙ্গলে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছি, পা দুটো যেন আর চলছে না। রাগে শরীরটা গরম হয়ে যাচ্ছে। বাবা, আর কত দূর হাঁটবো আমি? আর এক পাও হাঁটতে পারবো না। জঙ্গলের মধ্যে কিসের হুজুর? চলো তো বাসায় ফিরে যাই, অসহ্য লাগছে আমার। এই তো আর কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না। বললাম তো আমি আর এক পাও হাঁটবো না। দেখেছো এই জঙ্গলের মধ্যে কেমন পাগলামি টাইনা করছে? এই মেয়েটাকে নিয়ে যে কি করি? আঙ্কেল, আপনাকে কিছুই করতে হবে না, উনি না হাঁটলেও হুজুরের কাছে পৌঁছে যাবে। বাবার আমি শুভর কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলছে এই ছেলেটা? না হেঁটে হুজুরের কাছে চলে যেতে পারবো? তাও হয় নাকি? বাবা, দেখেছ এই ছেলেটা কি জানি না? শুভ, ওর তোমার শুভ পাগল হয়ে গেছে। না হেঁটেও কোথায় যাওয়া যায় নাকি? হ্যাঁ রে মা, আমি তো তাই ভাবছি। শুভ মুচকি হাসি দিয়ে কাউকে কিছু ভাবতে হবে না, আমাকে অনুমতি দিলেই হবে, নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কি আঙ্কেল, রাজি তো? আমি আর কি বলবো, প্রিয়া রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। শুভ আমার দিকে তাকিয়ে, কি মিস, রাজি কিনা বলুন? আমি ভাবতে লাগলাম, এতটা রাস্তা হেঁটে আসলাম, জানি না আর কত দূর পর্যন্ত হাঁটতে হবে। আর আমি হাঁটবই বা কি করে? পা তো নাড়াতেই পারছি না, খুব পেইন হচ্ছে। না হেঁটে যদি গন্তব্যে পৌঁছাতে পারি, তার থেকে আর আমার কি হতে পারে? হ্যাঁ বলেই দেই, ঠিক আছে আমি রাজি। আলহামদুলিল্লাহ বলি প্রিয়াকে কোলে তুলে নিল। এই কি করছেন? নিচে নামান বলছি। এটা কিন্তু আপনার সাথে আমার কথা ছিল না। বাবা, তুমি কিছু বলছো না কেন? প্রিয়ার বাবা মুচকি এসে দিল। আঙ্কেল, আমি কি ভুল করেছি? আর যা করেছি ওনার সম্মতিতেই, তাই না? রহমান সাহেব ভেবে বললেন, হ্যাঁ ঠিক বলেছ বাবা। প্রিয়া তো রেগে আগুন। এই বাবা, তুমি কি আমার বাবা নাকি ওনার বাবা যে তুমি ওনার পক্ষে কথা বলছো? আর আপনাকে বলছি, আমাকে কোলে তুলে বোকার মতো দাঁড়িয়ে আছেন কেন? নিচে নামানো বলছি। দেখুন, ওভাবে আমার দিকে তাকাবেন না, আমার লজ্জা লাগে। প্রিয়া অবাক হয়ে, মাই গড, লজ্জা? আপনি লজ্জা পান নাকি? লজ্জা পেলে একটা মেয়েকে এভাবে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকেন? আজব পাবলিক। আচ্ছা আঙ্কেল, এখানে আমার দোষটা কোথায় বলুন তো? আমি ওনাকে বলেছি না হেঁটে হুজুরের কাছে নিয়ে যাব, আর উনি তো আমাকে একবার জিজ্ঞাসা করেছে কি করে নিয়ে যাব। উনি কোনো কিছু জিজ্ঞাসা না করে রাজি হয়ে গেল। এখন আমি ওনাকে কোলে নিয়েছি কারণ ওনাকে আর হাঁটতে হবে না, উনি তো না হেঁটেই যাবেন। এখন কোনো নামার জন্য ছটফট করছেন? বিষয়টা খুবই জটিল। শুভর কথা শুনে যা বুঝলাম সেটা হলো, শুভ ঠিকই বলেছে, ভুলটা প্রিয়ার। কারণ তুমি শুভর পুরো কথা না শুনে রাজি হয়ে গেছো। একটাবার বলতেই তো পারতে কি করে না হাঁটিয়ে নিয়ে যাবে। তা যখন জানতেই চাওনি, তাহলে এখন কিছু বলার মানে রাখে না। প্রিয়ার বাবার কথা শুনে কি উত্তর দেব বুঝতে পারল না। চুপ করে ঘুমোর মুখে শুভর কাঁধে 2 হাত চেপে ধরল। শুভ হেঁটে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর সামনে একটা কুটি দেখতে পেল। প্রিয়া শুভকে লুকিয়ে লুকিয়ে দেখছে আর ভাবছে, সে কখন থেকে কোলে নিয়ে হাঁটছি। আচ্ছা, ওর কষ্ট হচ্ছে না তো? যাই হোক, আমি তো আরামে আসতে পেরেছি, এটাই অনেক। শুভ হঠাৎ দাঁড়িয়ে গেল। প্রিয়া কপালটা কুঁচকে বলল, কি হলো, থামলেন কেন? হাতে ব্যথা করছে বুঝি? শুভ একটা মুচকি হাসি দিয়ে, চলে তো এসেছি, এখন আপনি যদি সম্মতি দেন তো হুজুরের সামনে কোলে করে নিয়ে যেতে পারি। প্রিয়ার সামনে তাকাতে দেখে একটা খড়খুটির কুটির শুভর দিকে তাকিয়ে দেখে শুভ তাকিয়ে আছে। প্রিয়া লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, ছেলেটা এভাবে তাকিয়ে কেন আছে? তখনই প্রিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি এলো, দাঁড়াও দেখাচ্ছি। তোমার প্রিয়া এক হাত শুভর হাতে রেখে আর এক হাত দিয়ে শুভকে কাতুকুতু দিতে শুভ প্রিয়াকে ছেড়ে দেয়। আর প্রিয়া বেচারি ধপাস করে নিচে পড়ে গেল। ও মা গো, আমার কোমরটা বুঝে গেল। সরি, আমি সত্যি খেয়াল করিনি যে আপনি আমার কোলেই ছিলেন।
ব্যথা পেয়েছেন? মেসেজ করে দিব? প্লিজ কাঁদবেন না। কাঁদবো না তো হাসবো? কেমন পুরুষ আপনি, এটুকু কাতুকুতু সহ্য করতে পারেন না? আমার কোমরটা বুঝি ভেঙে গেল। বাবা গো, ও বাবা, দেখে যাও, তোমার মেয়ের কোমরটাই ভেঙে দিল। শুভ প্রিয়ার মুখটা চেপে ধরে কণ্ঠ নরম করে বলল, সরি। ঠিক তখনই যেন প্রিয়া ওই মিষ্টি ঘ্রাণটা পেল। তখনই পেয়েছিল যখন শুভর কোলে ছিল, আর এখনও শুভর কাছ থেকে মিষ্টি ঘ্রাণটা পাচ্ছে। তখন রহমান সাহেব আসতেই শুভ প্রিয়ার মুখ থেকে হাতটা ছাড়িয়ে নিল। কি হয়েছে? দুজন বসে আছো যে? কিছু না আঙ্কেল, আমি এতদূর থেকে প্রিয়াকে কোলে করে নিয়ে এসেছি, তা দেখে প্রিয়ার অবাক হয়ে গেছে। রহমান সাহেব কিছু একটা ভেবে, সত্যি তো, আমি তো এটা ভেবে দেখিনি। এতটা রাস্তা তুমি প্রিয়াকে কোলে করে নিয়ে আসলে, কিন্তু তোমাকে ক্লান্ত মনে হচ্ছে না তো? কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। শুভ কিছুটা বিচলিত হয়ে, চলুন না আঙ্কেল, হুজুর তো ভেতরে আছে, আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা। শুভ প্রিয়াকে নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতে অন্ধকার এক রুম। দিনের বেলায় এমন অন্ধকার ঘর ভয় লাগছে, কাউকে দেখা যাচ্ছে না। আমি শুভর হাতটা চেপে ধরে আছি। চারিদিক থেকে জিকিরের আওয়াজ আর আতর গোলাপের জলের গন্ধ। নিচে বিছানা পাতায় বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে যেন আলোকিত হচ্ছে। এখন আবছা আবছা সবকিছু বোঝা যাচ্ছে। দেখলাম সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সুন্দর চেহারার এক লোক বসে আছে। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হলো, কিন্তু একটা জিনিস আমি ভেবে কুল পাচ্ছি না। যখন সবকিছু অন্ধকার ছিল, জিকিরের সময় মনে হলো কয়েকজন মিলে জিকির করছে, কিন্তু এখন তো মাত্র একজন। এটা কিভাবে সম্ভব? তখনই বুড়ো লোকটা, মানে হুজুরটা, চোখ মেলে তাকালেন আর বললেন, দুনিয়াতে সবকিছুই সম্ভব, যত ভাববে ততই সবকিছু রহস্যময় মনে হবে। তাই মাঝে মাঝে সবকিছু মাথা না দিয়ে ভেবে মন দিয়ে ভাবতে হয়। তারপর আমার বাবার দিকে তাকিয়ে, আসসালামু আলাইকুম রহমান সাহেব। বাবা চমকে গিয়ে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে আমার কাছে আসবেন তার খবর আমার জানাই ছিল। কপালের লিখন কেউ খণ্ডন করতে পারে না, আপনার মেয়েও তা পারবে না। কিন্তু হ্যাঁ, বিপদ আসবে, ভয়ঙ্কর বিপদ আসবে। তখন ধৈর্য আর সহনশীলতা হতেই হবে তার সুখের মূল অস্ত্র। যাই হোক, বিপদে ধৈর্য হারা হবেন না, কষ্টের পরই কিন্তু সুখে দেখা মেলে। বাবা হুজুরের খুব কাছে গিয়ে কেঁদে দিল, আমার মেয়েটাকে খারাপ নজরের হাত থেকে রক্ষা করুন হুজুর। তখনই লোকটা শুভর দিকে তাকিয়ে রইলেন। শুভ হুজুরের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তারা চোখে চোখে কথা বলছে। তারপর বাবার দিকে তাকিয়ে, যে তোমার মেয়ের বিপদের সময় সঙ্গী হবে সে তো তোমাদের পাশেই বসে আছে। হুজুরের কথা শুনে বাবা আর শুভর দিকে তাকিয়ে রইলাম। মানে শুভ আমাদের বিপদের দিনের সঙ্গী কিভাবে হবে? বুঝলাম না। তখনই হুজুর আমাকে তার কাছে ডাকলেন। শুভ আমাকে হুজুরের সামনে নিয়ে বসালেন। হুজুর আলতো করে আমার মাথায় হাত রেখে বলল, সময় হলে সবই বুঝবে, আর মনে সাহস রাখবে, সর্বদা পাক পবিত্র থাকবে, নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে। তিনি একজন যাকে ডাকলে তিনি কাউকে নিরাশ করেন না। হুজুর বাবার দিকে তাকিয়ে বললেন, আপনার মনে অনেক প্রশ্নের আনাগোনাগুলো জমে আছে, শুধু এটাই বলবো, সময় হলে সবকিছু নিজে থেকেই প্রকাশ হবে, সব জানতে পারবেন। বাবা কৌতূহলী নিয়ে হুজুরের প্রশ্ন করে বসলেন, হুজুর আপনি শুভকে আমার মেয়ের বিপদের সঙ্গী কেন বললেন হুজুর? হুজুর মুচকি হাসি দিয়ে, শুধু বিপদ নয়, সুখ দুঃখের সাথীও হবে। আপনার মেয়ের সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, আর সেই বিপদ থেকে যে রক্ষা করতে পারবেন সে আপনার মেয়ের পাশেই বসা। তাদের চার হাত এক করে দিন, এতেই মঙ্গল হবে। তখনই হুজুর কাঁপতে লাগলেন, মুখ দিয়ে কথা বলতে পারছেন না। হুজুরের সাথে থাকা একটি লোক বললেন, আপনারা এখন আসতে পারেন। হুজুর আর কোনো কথা আপাতত বলতে পারবে না, তিনি এখন আরাম করবেন। কথাটা শুনে হুজুরকে সালাম দিয়ে বাইরে চলে এলাম। দেখি দুপুর হয়ে গেছে। পুরো রাস্তাটা সবাই চুপ ছিল। নদীর ধারে এসে বাবা শুভকে আমার থেকে আড়ালে নিয়ে কিছু কথা বললেন। আসলেন চোখ ভেজা নিয়ে, আঙ্কেল আমি আপনাদের ওপারে এগিয়ে দিয়ে আসি। না বাবা, অনেক উপকার করেছ তুমি, এটুকু রাস্তা আমরাই যেতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। শুভকে কেন জানি আমার বিদায় দিতে ইচ্ছে করছে না, কেমন যেন ভেতরটা অস্থির লাগছে, মনে হচ্ছে আমরা আপনজনকে ছেড়ে যাচ্ছি। শুভ আমার দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর চোখ দুটো ছলছল করছে। নৌকে উঠতে বাবা বৈঠা নিয়ে এগিয়ে যেতে লাগলো। শুভর দিক থেকে ফিরে তাকালাম, চোখের জলটা মুছে নিলাম আর ভাবতে লাগলাম, একটা মানুষ একদিনেই এতটা আপন কেমন করে হলো, যেন মনে হচ্ছে কতদিনের চেনা। বাসায় ফিরতে দেখি মা আমাদের জন্য অপেক্ষা। একা থাকলে শুভর ভাবনাগুলো আমাকে চেপে ধরবে, তার থেকে বরং মা বাবার সাথে বসে গল্প করি। মা বাবার রুমে যেতে তাদের কিছু কথা আমার কানে বাজল। কি কথা বলছে ভালো করে শোনার জন্য পর্দাটা সরিয়ে কানটা পেতে দিলাম। কি গো, তোমাকে সে আসার পর থেকে দেখে আসছি, তুমি কি যেন ভাবছো আর একা একা হাসো, কি হয়েছে বলো তো? রহমান সাহেব একটা মুচকি হাসি দিয়ে, আর বলো না, যাওয়ার সময় একটা ছেলের সাথে দেখা হয়েছিল বুঝলে। কি বলবো, আর ছেলেটার কথা, যেমন সুন্দর দেখতে তেমন তার ব্যবহার, তার গুণে আমি মুগ্ধ। আর সব থেকে বড় কথা হলো, সেদিন বৃষ্টির সময় ছেলেটাই ওদের বাসায় নিয়ে যায়, আপ্যায়ন করেছে। কি বলবো তোমায়, কিন্তু দুঃখের কথা হলো ছেলেটার কোনো মা বাবা ভাই বোন কেউ নেই। ছেলেটা এত বড় বাড়িতে কিছু দাস দাসী নিয়েই থাকে। আরে মা বাবাহীন ছেলেটা একা একা কিভাবে থাকে? যাই হোক, ছেলেটাকে আমাদের এখানে আসতে বললেও তো পারতে,
কি গো, কি ভাবছ? রহমান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে কিভাবে যে বলি তোমায়, কি হয়েছে বলো না। তোমার এই ভাবনাটা আমাকে খুব ভাবাচ্ছে। বলো না গো, কি হয়েছে? হুজুরের কাছে যে গেলে তারপর থেকেই তুমি অন্যমনস্ক হয়ে পড়েছ। বলো না গো, হুজুর প্রিয়াকে নিয়ে কি বলেছে? রেহানা বেগম চিন্তিত স্বরে, হুজুর বলেছে প্রিয়াকে তাড়াতাড়ি বিয়ে দিতে। তা তো ভালো কথা, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিবই, কিন্তু হুজুর বিয়ের কথা কেন বলল? মেয়ের সামনে বলে হুজুর নানান ইঙ্গিত দিয়ে কথাগুলো বুঝিয়েছে। প্রিয়াকে স্বপ্নে খারাপ জন্তুটা ভয় দেখায়, সেটা আর কেউ না, খারাপ জিন। ও মা গো, কি বলছো কি? আরে আস্তে কথা বলো, মেয়েটা তার পাশের রুমে, শুনতে পাবে। আচ্ছা দাঁড়াও, প্রিয়াকে দেখে আসি কি করছে মেয়েটা। মা বাবার কথা শুনে প্রিয়া দরজার আড়াল থেকে আস্তে করে দৌড়ে ঘরে চলে গেল। এদিকে প্রিয়ার মা প্রিয়ার রুমে এসেই, কিরে মা, কি করছিস? কিছু না মা, এই তো ফোনের রিমার সাথে চ্যাট করছি। কোনো কিছু বলবে মা? না রে, সে কখন তুই রুমে এসে বসে আছিস, তাই একবার আসলাম তোকে দেখতে কি করছিস রুমে বসে। আচ্ছা আমি তাহলে আসি, তুই আবার বেশি রাত পর্যন্ত ফোন নিয়ে পড়ে থাকিস না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? ঠিক আছে মা। রেহানা বেগম চিন্তিত মুখ নিয়ে ঘরে এসে দরজাটা লাগিয়ে স্বামীর পাশে আগ্রহ নিয়ে বসল। মেয়েটা কি করছে? তেমন কিছু না, ফোন নিয়ে রিমার সাথে চ্যাট করছে। তুমি বলো না তারপর কি বলেছে হুজুর। এদিকে প্রিয়া রুম থেকে চুপি চুপি এসে বাবা মায়ের দরজা বন্ধ দেখে কান লাগালো, কিন্তু কিছু শুনতে না পেয়ে হতাশ হয়ে নিজের রুমেই চলে গেল। রহমান সাহেব আবার বলা শুরু করলো, প্রিয়ার সামনে হুজুর তো এ ব্যাপারে কিছু বলেনি, পরে ফোন করে সব জানিয়েছে, কারণ মেয়েটা এমনিতেই ভয় ছিল। তার উপর এসব কথা শুনলে প্রিয়া মানসিকভাবে বিপর্যস্ত হতে পারত। যাই হোক, হুজুর কিন্তু যা করেছে ভালোই করেছে। হ্যাঁ তা ভালোই করেছে, কিন্তু ওই খারাপ জিনটার নজর কেন আমার মেয়ের উপরে পড়লো বলে কেঁদে দিল রেহানা বেগম। প্রতিশোধ? কি প্রতিশোধ? কিসের প্রতিশোধ? জানি না কিসের প্রতিশোধ, কিন্তু হুজুর বলেছে প্রতিশোধ নেওয়ার জন্য নাকি প্রিয়া জীবনে এসেছে। কি বলছো তুমি এসব? আমার মেয়ের উপর প্রতিশোধ নেবে ওই খারাপ জিনটা? কেন গো, আমার মেয়েটা তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে আমার মেয়ের ক্ষতি করার জন্য কেন করবে ও? সেটা আমি কি করবে বলো তো? হুজুরি তো এ ব্যাপারে কিছু বলল না, কিন্তু হ্যাঁ, প্রিয়াকে একজন বাঁচাতে পারে। রেনা বেগম উৎসুক হয়ে প্রশ্ন করল, কে সে যে আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করবে? সে আর কেউ নয়, শুভ। শুভ? কে শুভ? যার কথা তোমাকে এখন বললাম, সে ছেলেটার নামই শুভ। তা এই ছেলে কি আমার মেয়েকে বিয়ে করবে? তা জানি না, কিন্তু হ্যাঁ, আমি আসার সময় শুভকে আলাদাভাবে ডেকে বলেছি, অনেক অনুরোধ করেছি। তা শুভ কি বলল গো? ও হ্যাঁ বলেছে। বলো। রহমান সাহেবের কণ্ঠটা নরম করে। না গো, শুভ কিছু বলেনি, শুধু এটুকুই বললো ভেবে দেখবে। কিন্তু আমি আমার বাসার ঠিকানা, টেলিফোন নাম্বার সব দিয়ে এসেছি। প্রিয়াকে জানাইনি, তাহলে তো তোমার মেয়ে কখনো তো বিয়ের জন্য রাজি হবে না। যাই হোক, আল্লাহর উপর ভরসা করে আছি, দেখিও না কি কর। সবই তো শুনলাম, কিন্তু একটা খটকা আমার লেগে আছে। কি খটকা বলো? ওই জিনের থেকে বাঁচাতে আমার মেয়েকে কেন বিয়ে করতে হবে? অন্য কোনো ওষুধ বা তাবিজ দিলে তো পারত, তা না করে বিয়ে কেন? আর সেই ছেলের সঙ্গেই কেন? এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। তাহলে শোনো, কোনো বিয়েই দিতে হবে না। প্রত্যেকটা ছেলেই কুমারী মেয়ে বিয়ে করতে চায়, বিবাহিতা মেয়ে নয়। ঠিক তেমনই কিছু বদজিন আছে, তাদের কুমারী মেয়েদের উপর নজর বেশি। আমাদের মেয়েও তো কুমারী, তাই হুজুরকে ওকে তাড়াতাড়ি বিয়ে দিতে বলেছে। কিন্তু হ্যাঁ, হুজুর ছেলেটার মধ্যে এমন কিছু দেখেছে যার কারণে হুজুর আমাদের প্রিয়ার জন্য শুভকে পছন্দ করেছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, উনি যা করবেন তাতে আমাদের ভরসা রাখতে হবে। এদিকে প্রিয়া বাবার মুখে খারাপ জিনের কথা শুনে খুব ভয় পাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার উপর নজর পড়েছে, তা আবার খারাপ জিনের। কথাটা ভাবতেই যেন কাটা দিয়ে বসল। ভয় বিছানার এদিক ওদিক দিয়ে হাত পা নড়ছে, কিন্তু ঘুম আসছে না। বিরক্ত নিয়ে যেই চোখটা বড় করে তুলব, সেই মিষ্টি ঘ্রাণটা হাজির, সাথে ঠান্ডা বাতাসটা। শরীরটা যেন জুড়িয়ে গেল। বা এই ঘ্রাণটাকেই হয়তো মিস করছিলাম। দীর্ঘশ্বাস নিয়ে ঘ্রাণটা শুকতে লাগলো। বাতাসটা যেন প্রিয়ার শরীরটাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ প্রিয়া ভাবল, আজ দরজা জানলা বন্ধ, কিন্তু বাতাসটা এলো কিভাবে? আর এলো তো এলো, এই ঘ্রাণটাই বা কোথা থেকে এলো? প্রিয়া একটু গম্ভীর চিন্তা করতে ব্যাপারটা যেন অস্বাভাবিক লাগলো। আচ্ছা, এই ঘ্রাণ আর বাতাসটা তো আমি স্বপ্ন অনুভব করতাম। তাছাড়া হ্যাঁ, এই ঘ্রাণটা শুভর বাড়িতে এবং যখন শুভ আমাকে কোলে নিয়েছিল তখন আর গা থেকে পেয়েছিলাম। তার মানে এই ঘ্রাণ, এই বাতাসের পেছনে কি কোনো কারণে লুকিয়ে আছে শুভ? সবকিছু আমার কেন যেন চেনা চেনা মনে হয়। এই ঘ্রাণ, এই বাতাস সবকিছু যেন আমার খুব চেনা লাগে। তাছাড়া শুভর বাড়ির বারান্দাটা যেন আমার খুব কাছের এবং নিজের মনে হলো, যেন এই বারান্দায় আমি আগেও দাঁড়িয়েছিলাম। যাই হোক, কিছুতেই কিছু মেলাতে পারছি না। এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে গেলেই যেন মাথাটা চেপে ধরে আমাকে। উফ, অসহ্য ব্যথা হচ্ছে। না, আমি আর ভাবতে পারছি না। তখনই প্রিয়ার চোখ দুটো যেন বুজে আসলো।
হঠাৎ সে দেখল একটা বিছানায় লাল সুন্দর একটা শাড়ি, সাথে নানান রকম বড় ছোট হার, গহনা, চুড়ি আর কত কি। প্রিয়া তো দেখে মুগ্ধ হয়ে আছে। বা, কত সুন্দর সবকিছু, এগুলো কি আমার? তখন একটা অদৃশ্য কণ্ঠস্বর প্রিয়ার কানে কানে বলে গেল, হ্যাঁ আমার বউটা, এগুলো সব তোমার। প্রিয়া অদৃশ্য কণ্ঠটাকে এদিক সেদিক খুঁজতে লাগলো, কিন্তু পেল না। মুখে মুচকে হাসি দিয়ে যে শাড়িটা চলে যাবে সেই লাল শাড়িটায় আগুন লেগে গেল। প্রিয়া ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। কিছুক্ষণ পর গহনাটা যেই ধরতে যাবে সেই গহনায় আগুন লাগার দৃশ্য লেগে গেল। কি ভয়ঙ্কর আগুন! আগুনটা যেন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। প্রিয়ার চারপাশে আগুন আর আগুন। প্রিয়া ভয়ে ছোটাছুটি করছে, কিন্তু আগুনের থেকে দূরে যেতে পারছে না। যেখানে যাচ্ছে সেখানে আগুন। হঠাৎ দেখে তার আঁচল আগুন ধরেছে। শা শা করে আগুন আঁচল থেকে উপরে উঠে আসছে। যেই শরীর ছবে তখনই প্রিয়া চিৎকার দিয়ে ধরপড়িয়ে ওঠে। রহমান আর রেহানা বেগম ঘুমের মধ্যে মেয়ের চিৎকার শুনে ভয় দৌড় মেরে রুমে এসে দেখে প্রিয়া গা থেকে ওড়নাটা ছাড়িয়ে ফ্লোরে ফেলে আগুন আগুন বলে চিল্লাচ্ছে। রেহানা বেগম মেয়ের এমন দৃশ্য দেখে মেয়েকে জাপটে গিয়ে ধরে বললেন, কি হচ্ছে মা, এমন করছিস কেন? মা, আমার গায়ে আগুন লেগে যাবে। মা, আঁচলটা সরাও, দেখো না আগুন লেগে আছে, পুরো ঘর জ্বলে যাবে, পুরো ছারখার হয়ে যাবে। মা, আমার গায়ে পানি ঢালো, পানি ঢালো মা, আমি পুড়ে যাব। তখনই রহমান সাহেব মেয়ের মুখে আর মাথায় পানি ঢেলে দিল। প্রিয়া যেন চমকে উঠল। মা রে, তোর কিছুই হয়নি। এই যে তোর ওড়না, কোথায় আগুন মা? এখানে তো কোথাও আগুন নেই, দেখ মা ভালো করে, এখানে কোনো আগুন নেই। তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ রে মা, তেমন কোনো কিছুই হয়নি, ওই চিন্তাভাবনা থাকলে যা হয় আর কি। এ নাও পানি খাও। রহমান সাহেব পানির গ্লাসটা মেয়ের দিকে এগিয়ে দিয়েই মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আমার প্রিয়া মায়ের, কিচ্ছু হবে না। পানিটা খেয়ে প্রিয়া চারপাশটা বুলিয়ে দেখল। দেখে না, সবকিছু ঠিকঠাক আছে। জানালায় ভেতর ভোরের আলো উকি মেরেছে। ও, সকাল হয়ে গেল তো। কিরে মা, কি ভাবছিস? এখনো ভয় লাগছে? না মা, আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। সকাল তো হয়ে গেল, তোমরা যাও, আমি নামাজ পড়ে আরেকটু ঘুমাতে চাই। মেয়ের কথায় সাই দিয়ে মা বাবা দুজনেই মলিন মুখে মেয়ের রুম থেকে বেরিয়ে যায়। মেয়ের জন্য চিন্তা যেন মাথা থেকে ছাড়ছে না। রহমান সাহেব নিজের বিছানা ছেড়ে যেন ধপাস করে বসে পড়ল। আমার একমাত্র আদরের মেয়েটার সাথে এসব কি হচ্ছে? কেন হচ্ছে এসব? কেন আমার মেয়ের সাথে না হয়ে আমার সাথে কেন হচ্ছে না? নিজের চোখের সামনে এভাবে আমার মেয়েকে কষ্ট পেতে দেখতে পারবো না আমি। রাগে গজগজ করে চোখের পানি নিয়ে যেন রহমান সাহেব বলে উঠলেন। রেনা বেগম স্বামীর পাশে বসে রহমান সাহেবের হাতটা নিজের হাতে রেখে, কার সাথে রাগ করছো তুমি? যে কিনা অদৃশ্য খারাপ জিন, তার সাথে? দেখো, আমরা ওই খারাপ জিনটার সাথে কখনোই পেরে উঠবো না। তার থেকে বরং ওই ছেলেটাকে খুঁজে আনো, যে আমার মেয়েটাকে ওই খারাপ জিনের হাত থেকে রক্ষা করতে পারবে এবং নিরাপদে রাখতে পারবে। ঠিক বলেছ, দেখি আজকে বেরোবো। তারপর রেহানা বেগম তার স্বামীকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে মসজিদে পাঠালেন নামাজ পড়ার জন্য। তারপর রেহানা বেগম নিজের রুমে নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফারিদিয়াত করলেন, মেয়ের জন্য দোয়া করলেন। সকালে রেহানা বেগম গরম গরম রুটিগুলো প্লেটে রেখে ডিম আর ভাজি টেবিলে রাখলেন। প্রিয়া রহমান সাহেব যথাসময়ে খাবার টেবিলে হাজির। রহমান সাহেব লক্ষ্য করলেন তার মেয়ের মুখটা শুকিয়ে গেছে। প্রিয়ার মুখটা শুকনো দেখে রহমান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবছে, কেমন বাবা আমি না পারছি নিজের শান্তিতে থাকতে, আর না পারছি মেয়েকে শান্তিতে রাখতে। মেয়েটা কি আমার সারা জীবনে ভয়ে ভয়ে জীবন কাটাবে? বলে দীর্ঘশ্বাস ফেলে দেয়। কোনো রকম সবার খাওয়া শেষ হতে রেহানা বেগম প্লেট নিয়ে রান্নাঘরে গেলেন। রহমান সাহেব পেপার নিয়ে টেবিলে বসে আছেন। আর প্রিয়া যেই টেবিল থেকে উঠতে যাবে তখনই দরজায় কলিং বেলটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। রেহানা বেগম রান্নাঘর থেকে চিৎকার করে, প্রিয়া দেখতো, মা কে এলো, দরজাটা খুলে দে। দিচ্ছি মা। এত সকালে আবার কে এলো? পেপার তো দিয়েই গেল ছেলেটা, এখন কে? প্রিয়া হয়তো দুধ নিয়ে এসেছে। প্রিয়া দরজার সামনে দরজাটা খুলতেই দেখল শুভ। অবাক হয়ে প্রিয়া শুভর দিকে তাকিয়ে রইল। দুজন দুজনে দেখিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রহমান সাহেব বলে উঠল, কে এলো রে মা? তখনই শুভ প্রিয়াকে বলল, মিস প্রিয়া, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? আর আপনাকে তো বলেছি আমার লজ্জাটা একটু বেশি, আপনি আমাদেরকে এভাবে তাকিয়ে সত্যি আমার লজ্জায় ফেলেছেন। প্রিয়া শুভর কথাটা শুনে নড়েচড়ে দাঁড়ালো, মাথাটা নিচু করে আস্তে করে বলল, আসুন ভেতরে। শুভ ভেতরে ঢুকতে টেবিল থেকে রহমান সাহেব পেপারটা নিচু করে যেই দেখল শুভ এসেছে, সেই তিনি সাথে সাথে পেপারটা রেহেনা বেগমের দিকে তাক করে বলল, কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসে দেখো কি এসেছে। এ তো মেঘনা চাইতে জল গো। রেহেনা বেগম ছুটে এলো, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে কি? প্রিয়া কোথায়? রহমান সাহেব একটা হাসি দিয়ে, কিছু হয়নি প্রিয়ার, দেখো তোমাকে যে শুভর কথা বলেছিলাম সেই শুভ এসেছে। শুভ প্রিয়ার মা। বাবাকে সালাম করে তারপর হাতে থাকা মিষ্টির প্যাকেট সহ ফলমূল নিচে রেখে সোফায় বসলো। কি ব্যাপার বলো তো বাবা, তুমি যে এসেছো এতে আমি খুব খুশি, কিন্তু এত কিছু কেন আনলে বলো তো? এটা কিন্তু মানতে পারলাম না। না আঙ্কেল, এ তো সামান্য কিছু। রহমান সাহেব তার স্ত্রীকে তাড়াহুড়া করে বলল, এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন?
ছেলেটা কত দূর থেকে এসেছে বলো তো? তাড়াতাড়ি রান্নাঘরে যাও, ছেলেটার জন্য কিছু ভালো মন্দ রান্না করে নিয়ে আসো। তবে হ্যাঁ, তার আগে শুভর জন্য এক গ্লাস ঠান্ডা শরবত আর আমার জন্য এক কাপ গরম গরম কফি বলো। হ্যাঁ, জমে যাবে। প্রিয়ার মা একটু মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল। এদিকে প্রিয়া অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে ভাবছে, শুভ আমাদের বাড়ি চিনল কি করে, আর হঠাৎ আমার বাড়িতে বাসলো কেন? তখনই শুভ রহমান সাহেবকে বললেন, আঙ্কেল প্লিজ, আমার জন্য আপনারা অস্থির হবেন না। আমি একটা জরুরি কথা বলার জন্য এসেছি। এখন আমার কথাটা আপনারা কিভাবে নেবেন বুঝতে পারছি না, কিন্তু আমাকে যে আমার কথাটা আপনাকে জানাতেই হবে। এখন আমার হাতে কথাটা শোনার পর আপনার সিদ্ধান্তটাই মেনে নেব। শুভর মুখে এমন কথা শুনে রহমান সাহেবের মুখটা চুপসে গেল। কপালে যেন ক্ষণিকের মধ্যেই ভাঁজ পড়ে গেছে, আর মনে মনে ভাবছে কি বলবে এই ছেলেটা। তখনই প্রিয়ার মা ট্রেতে করে ঠান্ডা জুস, গরম এক কাপ চা আর পানি নিয়ে টেবিলে রাখলো। প্রিয়া এক কোণে দাঁড়িয়ে ওনাটা হাতের আঙ্গুলিতে প্যাচাপ্যাচি করছে, মুখে যেন একটা চিন্তার ছাপ মেখে আছে। রহমান সাহেব টেবিলের থেকে পানির গ্লাসটা নিজের মুখের কাছে নিয়ে ডকডক করে পানিটা শেষ করে গ্লাসটা রেখে মুখটা মুছে, হ্যাঁ বাবা বলো, তুমি কি বলবে? বলো বাবা। আসলে আঙ্কেল, আমি বিয়ের কথা বলতে এসেছি। সেদিন আপনার কথাটা আমাকে ভাবিয়েছে, আর তাছাড়া আমারও প্রিয়াকে ভালো লেগেছে। আপনার যদি কোনো আমত না থাকে তাহলে আমি আজকেই প্রিয়াকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। শুভর মুখে এই কথাটা শুনে প্রিয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না, লজ্জায় মাথাটা নিচু করে দৌড়ে চলে গেল। রহমান সাহেবের কপালের ভাঁজ কেটে গিয়ে স্বস্তির একটা আভাস ফুটে উঠল। যাই হোক, রেহেনা বেগম আর রহমান সাহেব মেয়েকে ঠিক পাত্রের কাছে তুলে দিতে পারবে বলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পরক্ষণে রহমান সাহেব বলে উঠল, তা না হয় ঠিক আছে, আমার কোনো আমত নেই বিয়েতে, কিন্তু বাবা তোমার পক্ষ হতে তো কোনো মুরব্বি দেখছি না। সেক্ষেত্রে যদি কেউ থাকতো তো ভালো হতো। আসলে আঙ্কেল, আপনি তো জানেন আমার মা বাবা ভাই বোন, এক কথায় আপন বলতে এক চাচা ছাড়া কেউ নেই। এখন চাচা একটা কাজে বাইরে আছেন, তিনি আস্তে আস্তে মাসখানেক সময় পার হয়ে যাবে, কিন্তু আমার হাতে অত সময় নেই। আপনি যদি বলেন এখন, তাহলে আর কোনো বাধা থাকছে না। আর হ্যাঁ, অবশ্যই প্রিয়ার মত থাকতে হবে। আমার ওকে ভালো লেগেছে সেটা তো আপনাদের আমি নিজে থেকে জানালাম। এখন প্রিয়ার মনে আমাকে নিয়ে কি ভাবনা বা কি মত তা তো আমি জানি না। আপনারা যদি ওর সাথে এই বিয়ের ব্যাপারে কথা বলতেন তাহলে আমিও জানতে পারতাম ও বিয়ের জন্য রাজি কিনা। হ্যাঁ বাবা, এটা ঠিক বলেছ। আচ্ছা, আমি প্রিয়াকে জিজ্ঞাসা করছি, তুমি বসো। রহমান সাহেব কিছু দূর যেতেই শুভ পিছু ডাকলো। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি প্রিয়ার কাছে গিয়ে প্রিয়াকে জিজ্ঞাসা করতে পারি? রহমান সাহেব মুচকি এসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শুভ সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রিয়ার রুমে যাচ্ছে, আর এদিকে প্রিয়া লজ্জায় জানালার ধারে দাঁড়িয়ে আছে আর ভাবছে শুভর কথা। শুভর কথা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সেদিনের পর থেকে শুভর ভাবনাগুলো নিজের বুকে প্রিয়াকে যেন চেপে ধরেছিল, কিছুতেই ভুলতে পারছিল না শুভকে। আর আজ শুভ নিজে আমাদের বাড়িতে এসেছে বিয়ের কথা বলতে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। নিজেকে প্রশ্ন করলাম, এটা কি সত্যি নাকি কল্পনা? তখন একটা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ এটাই সত্যি। পেছনে তাকিয়ে দেখি শুভ দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিস, আমি কি ভেতরে আসতে পারি? আমি অবাক হয়ে প্রশ্নের উত্তরটা দিলাম, জি আসুন। আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তো কিছু কথা জিজ্ঞাসা করতে পারি? আমি মনে মনে ভাবছি শুভ আবার আমাকে কি জিজ্ঞাসা করবে। যে বলুন, কি জানতে চান? আসলে সেদিন প্রথম আপনাকে দেখেই আপনাকে নিয়ে আমার মনে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। আপনি যাওয়ার পর থেকে আমি আপনাকে ভুলতে পারছিলাম না। কেন জানি হাজারবার নানানভাবে আপনি আমার সামনে হাজির হতেন, কোনো কাজেই মন বসাতে পারতাম না। তখনই রিয়েলাইজ করলাম যে আই এম ইন লাভ উইথ ইউ। আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি এখন আপনাকে বিয়ে করতে চাই, খুব আপন করে পেতে চাই আপনাকে। এখন আপনি যদি সম্মতি দেন তো তাহলে আমরা বিয়ের জন্য এগোতে পারি। আপনি বলুন, আমার জন্য আপনার মনে কি আছে? বিয়ে থেকে আপনি রাজি নাকি? প্রিয়া শুভর কথাটা শুনে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু হ্যাঁ, তার মনের ভেতরটা যেন আনন্দের জোয়ারে ভাসছে। মানে আমি কি বলবো, বাবা মা যা বলবেন তাই হবে। ওনাদের সম্মতি মানে আমারও সম্মতি। আপনার মা বাবা এই রাজি বলেছেন, তাহলে আমার কোনো আপত্তি নেই বিয়েতে। আলহামদুলিল্লাহ বলে শুভ বাইরে চলে গেলেন। দেখে রহমান সাহেব ও তার স্ত্রী অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। কি বললো বাবা প্রিয়া? জি আঙ্কেল, ওনার কোনো আপত্তি নেই বিয়েতে, উনি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো বাধাই রইল না। পরক্ষণে রহমান সাহেবের মনটা মলিন হয়ে গেল। কি গো, কি হয়েছে? মনটা ভারবার কেন? আসলে রেহানা, কি বলতো, একমাত্র মেয়ে বিয়ে কতই না কি ভেবেছিলাম। ধুমধাম করে সানাই বাজিয়ে সারা বাড়ি বাজিয়ে বিয়ে দেব, মেয়েকে নববধূর মতো সুন্দর করে সাজিয়ে বিদায় দেব, কিন্তু তার হলো না। কাউকে না জেনে চুপচাপ সবকিছু হয়ে যাবে ভেবে কেমনটা লাগছে। তুমি অত ভেবো না, যা হবে যেমনটাই হবে ভালোই হবে। তুমি তো সবসময় বলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শুভ একটু আড়ালে গিয়ে ফোনটা হাতে নিয়ে কারোর সাথে কথা বলার পরেই ঘটল অবাক করা ঘটনা। সাথে সাথে কতগুলো সুন্দর মহিলা ঢালা নিয়ে হাজির। রেহেনা বেগম অবাক হয়ে তাদের কাছে যেতেই মহিলাগুলো মিষ্টি কণ্ঠে আস্তে করে সালাম জানায়।
রেহানা বেগম সালামের উত্তর দেওয়ার পরেই মহিলাগুলোকে প্রশ্ন করে, আপনারা কে? কোথা থেকে এলেন আপনারা? তখনই শুভ হাজির। আসলে আন্টি, আমি ওনাদের ডেকেছিলাম। ওনারা ডালা সাজিয়ে নিয়ে এসেছে, এসবের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে। আপনি প্লিজ দেখে নিন প্রিয়া আর কিছু লাগবে কিনা। এসব কেন তুমি আনতে গেলে বাবা? আমরাই তো না হয় এনে নিতাম। না আন্টি, ওভাবে বলবেন না। আমি তো আপনার ছেলের মতোই, তো এটুকু অধিকার তো আছে এগুলো নিয়ে আসার। প্লিজ আন্টি দেখুন সব ঠিক আছে কিনা। ঠিক আছে বাবা, দেখছি। রেহানা বেগম মহিলাগুলোকে ড্রয়িং রুমে নিয়ে টেবিলে ডালাগুলো রাখতে বলল। মহিলাগুলো ডালাগুলো রেখে তারপর তাকিয়ে বলল, টেবিলে তো জায়গা হচ্ছে না। তাই প্রিয়ার মা দেখছে কি আছে। একটা ডালা থেকে কাগজটা ছাড়িয়ে রেহানা বেগমের চোখ কপালে। এই কি কাণ্ড! দেখো, বড় বড় গহনা, ভারী ভারী সব হার, কত সুন্দর নানা রকমের পাথরের চিকচিকিতে রেহানা বেগমের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে। এত গহনা! বা, ছেলেটার পছন্দ বেশ। আর একটা কাগজ ছিঁড়তে দেখে নানান রকমের অনেকগুলো শাড়ি, সাথে বিয়ের বেনারসও আছে বটে। এভাবে আরেকটা খুলতে দেখে কাঁচা হলুদ সহ অনেক কিছু। এক কথায় বিয়েতে যা যা লাগে সবকিছু শুভ নিয়ে এসেছে। তাই রেহানা বেগম কতগুলো মহিলাকে উপরে প্রিয়ার রুমে পাঠিয়ে দিল গহনা সহ শাড়িগুলো দিয়ে। এদিকে মহিলারা কেউ রান্নাঘরে রান্নাবান্না করছে, আবার কেউ হলুদ বাড়ছে, আবার কেউ রেহানা বেগমকে সাহায্য করছে, আবার কেউ প্রিয়াকে গায়ে হলুদের কাপড় পরিয়ে দিচ্ছে। এদিকে কতগুলো লোক এসে সারা বাড়িতে ছোট বড় নানান রকমের লাল, নীল, হলুদ, সবুজ ঝাড়বাতি সহ পুরো বাড়ি সাজিয়ে ফেলেছে। বাড়ির ভেতরটা ফুল আর বাতি দিয়ে ভরে দিয়েছে। সব প্রিয়ার পছন্দের ফুল, গোলাপ ফুল দিয়ে ভরে গেছে, সাথে রজনীগন্ধা, আরও কিছু অচেনা ফুল যা কখনোই কেউ দেখেনি। রহমান সাহেব এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে। এই ছেলেটা কি করছে কি? এখন তো পুরো বিয়ে বাড়ি মনে হচ্ছে। চারিদিকটা এটা সেটা নিয়ে হইচই, সবাই এখানে সেখানে ছোটাছুটি করছে। এদিকে রহমান সাহেবের আত্মীয়রা হাজির, বেশ জমজমাট সমাগম। ভালোই লাগছে, মন্দ নয়। বিয়ে বাড়ি কার না ভালো লাগে বলুন তো শ্রোতাগণ? আবার যদি হয় শুভ আর প্রিয়ার, তাহলে তো কথাই নেই। যাই হোক, চলুন এবার প্রিয়ার কাছে যাই। অনেকক্ষণ হলো মেয়েটা কি করছে জানা হয়নি। প্রিয়াকে হলুদ কাপড়, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চুলগুলো খোপা বাঁধা, ঘরে নামানো চোখে কাজল, বেশ ভালোই লাগছে। মহিলাগুলো প্রিয়াকে সাজিয়ে রুম থেকে বেরিয়ে এলো। প্রিয়া মহিলাগুলোর চেহারা দেখেনি, মুখোশ পরানো ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, তারা প্রিয়ার কাছে থাকাকালীন একটা কথাও বলেনি। এটাই প্রিয়াকে শুধু ভাবাচ্ছে। যাই হোক, প্রিয়া বাইরের হইচই শুনে বারান্দায় যেতেই অবাক হয়ে চোখ চেয়ে আছে। এই কি, এত আলো, ফুল, লোকজন কোথা থেকে এলো? আর এগুলোই বা কখন করলো? তখনই পেছন থেকে একটা আওয়াজ। কি ভাবছে না তো? প্রিয়া শুভকে দেখে শুভর দিকে চেয়ে আছে। বা, সাদা পাঞ্জাবিতে শুভকে বেশ মানিয়ে অনুভব করলাম। শুভ আমার বাঁধা চুলগুলো খুলে দিল। চোখটা খুলতেই শুভর অদ্ভুত চাওয়াটা যেন রয়ে গেল। হঠাৎ বাতাসে চুলগুলো নড়ছে, আর শুভ আমার দিকে তাকিয়ে আছে। শুভর চেহারার দিকে তাকিয়ে বুঝলাম এখনো রাগ রাগ ভাবটা চেহারা থেকে নড়েনি। হঠাৎই শুভ আমাকে প্রশ্ন করলো, তোমার চুলগুলো তো আগে বড় ছিল তাই না? আমি শুভর কথাটা শুনেই কপালটা কুঁচকে গেল, আর মনে মনে ভাবতে লাগলাম, ও কি করে জানলো আমার চুলগুলো আগে বড় ছিল? যাই হোক, আনসার করলাম, হ্যাঁ বড় ছিল। তাহলে এখন কোমর সমান কেন? নিচে থাকার কথা। আসলে বড় চুল ক্যারি করতে প্রবলেম হয়, তাই কেটে নিতাম। কথাটা বলার পর শুভর হাতের দিকে তাকালাম। একটা ফুলদানিতে হাতটা দিয়ে চেপে ধরেছিল। ফুলদানিটা যেন কাঁপছে, আর শুভর চোখ দুটো যেন লাল হয়ে গেছে। কেমন যেন ভয় ভয় লাগছে শুভকে দেখে। শুভ দাঁতে দাঁত কিমড়িয়ে জবাব দিল, আর কখনো চুল কাটবে না। বড় চুল আমার ভালো লাগে, আর চুল কাটা আমার কাছে বিরক্তিকর মতো। সুতরাং আমার অনুমতি ছাড়া চুল তুমি কাটবে না, বুঝলে? আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে, আচ্ছা যাও, নিচে তোমাকে এখন দরকার। আমি মাথা নাড়িয়ে কিছু দূর যাওয়ার পরই ধপাস করে ফুলদানিটা ভেঙে গেল। পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, শুভর হাতটা ফুলদানিটা ভেঙে গেল। মাই গড, ধ্যাত, কি শয়তান দেখেছ! আমার এত সাদের একটা ফুলদানি তাও ভেঙে দিয়েছে। মনে মনে এতগুলো বকা দিয়ে শুভকে দিকে গেলাম। গালটা ফুলে নিচে চলে গেল। এদিকে রেহানা বেগম তার মেয়েকে খুঁজছে, আর রহমান সাহেব শুভকে। কিন্তু বিয়েবাড়িতে এত লোকজনের সমাগম, তার মধ্যে কে কোথায় কে জানে। হঠাৎ সিঁড়ি দিয়ে প্রিয়া নামছে। রেহানা বেগম তার মেয়েকে দেখে যেন থমকে গেল। মেয়েটাকে কত সুন্দর লাগছে, যেন হলুদ একটা শাড়ি পরা একটা হলুদ পরী। প্রিয়া মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথাটা নিচু করে সালাম করতেই মা তাকে বুকে জড়িয়ে নিল। মায়ের চোখের পানি দেখে প্রিয়ার চোখ দুটো ছলছল করছে। তখনই রহমান সাহেব শুভকে খুঁজতে খুঁজতে মেয়ের সামনে হাজির। মেয়েকে বিয়ের সাজে দেখে যেন রহমান সাহেবও আবেগে আপ্লুত হয়ে গেল। মেয়েকে বুকে নিয়ে দুফোঁটা জল যেন তার গাল বেয়ে গড়িয়ে নামল। দেখেছ প্রিয়ার মা, আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে? কি যে বলো না তুমি! মুখ ফুটিয়ে এই কথাটা বলতে হবে নাকি? হ্যাঁ, তুমি কি জানো না বাবা মায়ের নজরে ছেলে মেয়েদের গায়ে লেগে যায়? রেহানা বেগম মেয়ের গায়ে হালকা থুতু দিয়ে নিজের চোখের কোণ থেকে একটু কালি প্রিয়ার কানের পিছনে লাগিয়ে দিল। নজর না লাগে কারোর আমার মেয়ের উপর। রহমান সাহেব মুখটা ভার করে, দেখেছিস প্রিয়া, শুনেছিস তোর মায়ের কথা? আমার নজর নাকি আমার মেয়ের উপর লেগে যাবে। আর তুই কি করলি?
আমার এত সুন্দর মেয়েটার মুখে থুতু দিলা? শোনো, এসব না করে মেয়েটার সামনে গিয়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে খারাপ কোনো নজর বা শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে। আর হ্যাঁ, এই আয়াতুল কুরসির অনেক ফজিলতপূর্ণ একটা কোরআনের আয়াত, বুঝলে? হ্যাঁ গো, বুঝেছি। যাই হোক, কি রে প্রিয়া, শুভকে দেখেছিস? সে কখন থেকে তোর বাবা শুভকে খুঁজছে। এদিকে সময় বয়ে যাচ্ছে, শুভর গায়ে হলুদ, আরও গায়ে হলুদ না মেখে আর তোর গায়ে মাখাতে পারবো না। তার উপর আবার গায়ে হলুদ পর্ব শেষ হলে তারপর সন্ধ্যাবেলায় বিয়ের উৎসব। এখনো কত কাজ বাকি। হ্যাঁ মা, শুভ উপরে আছে। রহমান সাহেব যে উপরে যাবেন তখনই, আঙ্কেল আমি এখানে। এই তো বাবা, তুমি এখানে? আমি তো তোমাকে কত খুঁজছি উপরে। যাই হোক, তোমাকে যে সামনে পেয়ে গিয়েছি, চলো আমার সাথে। বাইরে সবাই তোমার জন্য গায়ে হলুদ মাখবে বলে অপেক্ষা করছে। এদিকে তোমার গায়ে হলুদ না দিয়েও তো প্রিয়া গায়ে দিয়ে হলুদ দিতে পারছে না। চলো বাবা, সময় বেয়ে যাচ্ছে। রেনা বেগম শুভকে নিয়ে বাইরে চলে যায়। এদিকে প্রিয়াও বেশ অবাক। আরে শুভ তো উপরে ছিল, ও সিঁড়ি ছাড়া নিচে নামলো কি করে? আজব তো। এদিকে শুভকে হলুদ দিয়ে সেই হলুদ প্রিয়ার গায়ে মেখে দিচ্ছে প্রিয়ার আত্মীয় স্বজন। মাথায় পানি ঢেলে গোসল করিয়ে রুমে নিয়ে বাড়িয়ে বিয়ের সাজ শুরু করে দিয়েছে। সন্ধ্যেই তো বিয়ে, সারা বাড়ি আলো ফুলে চমকাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হতে চলল। কাজী সাবু এসে পড়েছে, প্রিয়াকে তাড়া দিচ্ছে যেন তাড়াতাড়ি সাজ শেষ করে। বোরকা পরা মহিলাগুলো প্রিয়াকে সাজিয়ে আয়নার সামনে নিয়ে যায়। প্রিয়া ভয় ভয় আয়নায় তাকাচ্ছে। আয়নায় নিজেকে বিয়ের সাজে দেখে নিজে অবাক হয়ে যাচ্ছে। খুব ভালো সাজিয়েছেন ওনারা। গা ভর্তি গহনা, দামি শাড়ি, খোলা চুল, তার উপর গোলাপ দিয়ে বাঁধা। বেশ ভালো লাগছে প্রিয়াকে। এদিকে প্রিয়াকে নিয়ে যাওয়ার জন্য রেহানা বেগম ও রহমান সাহেব দুজনেই হাজির। মেয়েকে দেখে যেন চোখে বাধা মানছে না তাদের। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, মেয়েটা চলে যাবে ভেবেই দুজনেই মেয়েকে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দিল। প্রিয়াও কাঁদছে মা বাবার জন্য। কাঁদবেই না বা কেন? কত আদর ভালোবাসা দিয়ে বড় করেছে প্রিয়াকে। কখনো চোখ বড় করেও মেয়ের দিকে তাকাইনি। আজ যেন মেয়েকে শ্বশুরবাড়ি চলে যাবে বলে কান্নায় ভেঙে পড়ছেন। তা একজন মেয়ে এসে, আন্টি, প্রিয়া আপুকে কাজী সাহেব তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছেন নিচে। চোখের জল মুছে মেয়েকে নিয়ে নিচে নামলেন। কাজী সাহেব বিয়ে পড়িয়ে মিলাদ সম্পূর্ণ করে যে যার মতো চলে গেলেন। যে বাড়িটা কিছুক্ষণ আগে চিল্লাচিল্লি হইচই আনন্দের উৎসব মুখর ছিল, সেই বাড়িটা নিমিষেই নিঃশব্দময় ঠান্ডা হয়ে গেল। বাড়িতে এখন শুধু শুভ, প্রিয়া, রেহানা বেগম, রহমান সাহেব আর শুভর সাথে আসা কিছু মহিলা। রহমান সাহেব শুভর কাছে গিয়ে শুভর হাতটা জড়িয়ে ধরে অনুরোধ করে কান্না ভেজা চোখে বলতে লাগলো, বাবা, তোমার কাছে আমার একটা আর্জি রাখতে চাই, তুমি না করো না। এটা একটা ছেলের কাছে বাবার অনুরোধ, বলো রাখবে? শুভ প্রিয়ার বাবার হাতটা চেপে ধরে, যে আঙ্কেল বলুন, আমি রাখার চেষ্টা করব। বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকের রাতটা তোমরা এখানে থেকে যাও, কাল সকালে না হয় আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো। শুভ রহমান সাহেবের কথাটা শুনে মোটেও খুশি হয়নি। তারপরেও না করলে প্রিয়াসহ মা বাবা দুজনে কষ্ট পাবে, তাই মন থেকে না মানলেও হ্যাঁ বলল। ঠিক আছে আঙ্কেল, আমরা থাকলে যদি আপনার তাতে খুশি হন তাহলে না হয় একটা রাত আমি এখানে থাকতে রাজি, কি বলো প্রিয়া? প্রিয়া হালকা একটা মুচকে হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ কথা বলার পর প্রিয়ার মা বাবা শুভার প্রিয়াকে রুমে রেখে চলে যায়। এদিকে প্রিয়া লজ্জায় শুভর দিকে একবারও তাকায়নি। নিচে তাকিয়ে থাকতে থাকতে বেচারির ঘাড়ে রীতিমতো পেইন শুরু হয়ে গেল। শুভ প্রিয়ার হাতটা ধরে বিছানায় বসিয়ে দুই পাটটা উঠিয়ে প্রিয়াকে দু চোখ ভরে দেখে নিচ্ছে, কিন্তু প্রিয়া লজ্জায় চোখ বন্ধ করে আছে। শুভ আস্তে করে প্রিয়ার দুপাট্টা খুলে নিচে রাখে। এদিকে প্রিয়ার বুক ধুকপুক করছে আর মনে মনে ভাবছে কি করবে ছেলেটা, ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভর গলার ভারী হারটা খুলে ড্রেসিং টেবিলে রাখলো, তারপর ছোট বড় সব গহনা, চুড়ি, টিকলি সহ সব গহনা খুলে রাখলো। চোখ খুলে, প্রিয়া, তো লজ্জা পাচ্ছ কেন? দেখো তো, যেখানে লজ্জা পাবার কথা আমার ছিল সেখানে তুমি লজ্জা পাচ্ছ। শুভর মুখে এমন কথা শুনে প্রিয়া চোখ খুলে হেসে দিল। তোমার লজ্জা পাবার কথা মানে? হ্যাঁ, লজ্জা তো আজ আমার পাবার কথা। দেখো, তোমার বাড়িতে বিয়ে হলো, তোমার পাশে তোমার মা বাবা সবাই ছিল, সেখানে তোমার লজ্জা পাবার তেমন কথা নয়। এদিকে আমাকে দেখো, আমার পক্ষ হতে কিন্তু তেমন কেউ নেই। একা একটা ছেলে বিয়ের আসরে একা রুমাল হাতে বসেছিলাম, সেখানে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। কি বলবার দুঃখের কথা, থাক আর নাই বললাম। কখনো তুমি মন খারাপ করে থাকবে না, সবসময় হাসি খুশি থাকবে। তোমার মন খারাপের কখনো আমি হতে চাই না, কারণ তোমার মন খারাপ থাকলে এবং তোমার চোখের পানি দেখলে আমার একদম ভালো লাগে না প্রিয়া। বুকের এইখানটায় খুব ব্যথা হয়। তারপর শুভ প্রিয়ার খুব কাছে গিয়ে, এবার কেমন লাগছে তোমার? প্রিয়া চমকে গিয়ে, মানে হলো এই যে এতক্ষণ এত গহনা পরে মাথা নিচু করে বসেছিলে, এখন গহনা খুলে দেওয়ার পর কেমন লাগছে? তখনই প্রিয়া নিজেকে অনুভব করার চেষ্টা করলো। আরে তাই তো, এখন তো নিজেকে খুব হালকা লাগছে। হ্যাঁ, এখন খুব ভালো লাগছে। তাহলে এখন শাড়িটা খুলো। মানে? শুভ নড়েচড়ে বসলো। না মানে, এখন ওয়াশরুম থেকে শাড়িটা চেঞ্জ করে এসো, তারপর দেখবে তোমার আরো ভালো লাগবে। বাথরুমে সবকিছু রাখা আছে, তুমি যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। প্রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বাথরুমে চলে গেল। দেখলো বাথরুমে সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে।
প্রিয়া শাড়িটা খুলে শাওয়ারটা অন করে শরীরটা ভিজিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর পিঙ্ক কালারের একটা পাতলা সুতি কাপড় পরে রুমে আসলো। শ্যাম্পু করা চুলগুলো খুলে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো তোয়ালে দিয়ে পরিষ্কার করছে। হঠাৎ প্রিয়া খেয়াল করলো তাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরছে। প্রিয়া লজ্জায় চোখ বন্ধ করে তা অনুভব করতে লাগলো। হঠাৎই একটা বিশ্রী পচা গন্ধ তার নাকে আসলো, আর তার মনে হতে লাগলো তার শরীরে পানির মতো ঠান্ডা কিছু লেগে আছে। প্রিয়া ভ্রুকুচকে যেই আয়নায় তাকালো পেছনের মানুষটাকে দেখার জন্য, দেখল আয়নায় কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, তার শরীরটাকে কেউ চেপে জড়িয়ে আছে সেটা সে অনুভব করতে পারছে। প্রিয়া কোনো রকমে পেছনে তাকিয়ে দেখল স্বপ্নে দেখা সেই জানোয়ারটা। ছি, কি ভীষণ বাজে দেখতে। পচা গলা মুখটা যেন আমার উপরেই খসে পড়বে। রক্তমাখা হাত দিয়ে প্রিয়ার শরীরটা ধরে আছে। প্রিয়া সব দৃশ্য সহ্য করতে না পেরে যেই চিৎকার করতে যাবে সেই জানোয়ারটা প্রিয়ার গলা টিপে ধরে। প্রিয়া নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। এদিকে প্রিয়ার গুঙ্গানোর আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। জানোয়ারটা বিভৎস মোটা গলায় বলতে লাগলো, বিয়ে করেছিস? আমাকে আবার ঠকাবি? হতে দেব না। এই জন্মে তুই শুধুই আমার হবি। তোর কুমারিত্ব আমি নষ্ট করব। প্রিয়ার ড্রেসিং টেবিলে থাকা পারফিউমের বোতলটা হাত দিয়ে ঠেলে ফেলল। কাচের পারফিউমের বোতলটা ফ্লোরে পড়ার সাথে সাথে শুভর ডাক। রুমের বাইরে থেকে শুভ বলছে, কি হয়েছে প্রিয়া, কিছু কি পড়েছে? শুভ রুমে আসতেই দেখে জানোয়ারটা প্রিয়াকে গলা টিপে ধরেছে। সেই শুভ রাগান্বিত হয়ে জানোয়ারটার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে প্রিয়া জ্ঞান হারিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ওইদিকে জানোয়ারটার সাথে শুভর খুবই ধস্তাধস্তি হচ্ছে। একসময় জানোয়ারটা কালো ধোয়ার মতো হয়ে হাওয়া হয়ে যায়। শুভ আর জানোয়ারটাকে নিজের কবজায় আনতে পারল না। শুভ দৌড়ে গিয়ে প্রিয়ার কাছে গিয়ে প্রিয়াকে বুকে চেপে ধরে চিৎকার করে কেঁদে দিল। শুভর চিৎকার শুনে প্রিয়ার মা বাবারা দৌড়ে রুমে ঢুকে দেখে শুভর উপর প্রিয়ার মাথা, আর প্রিয়া ফ্লোরে শুয়ে আছে। কি হয়েছে বাবা, প্রিয়ার কি হয়েছে? কান্নাভরা কণ্ঠে রেহানা বেগম জিজ্ঞাসা করল। রহমান সাহেব প্রিয়ার গলার দিকে তাকিয়ে দেখে প্রিয়ার গলাটা লাল হয়ে ফুলে আছে, ঠিক তেমন যেমনটা প্রতিদিন জন্মদিনের দিন দেখা যায়। ও হ্যাঁ, সেদিন যখন সুবোধের বাসায় ছিলাম সেদিন রাতেও প্রিয়ার গলায় এমন একটা দাগ ছিল। হ্যাঁ, এটা ওই খারাপ জিনটারই কাজ। ও আমার মেয়েকে বাঁচতে দেবে না। কথাটা বলেই হু হু করে কেঁদে উঠল। শুভ প্রিয়াকে বিছানায় শুইয়ে দিল। আন্টি, আপনি প্রিয়ার শরীরটা পরিষ্কার করে শাড়িটা চেঞ্জ করে দিন, আমি এখনই ডক্টরকে কল করছি বলে বাইরে চলে গেল। প্রিয়ার বাবা দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের জন্য কেঁদেই চলেছে। প্রিয়ার মা ভেতরে মেয়েকে পরিষ্কার করছে। শুভ এসে রহমান সাহেবের পাশে দাঁড়ালেন। আঙ্কেল, আপনি প্লিজ কাঁদবেন না, আপনার শরীর খারাপ করবে। আমার আর শরীর, একটা মাত্র মেয়ে আমার, আমি বাবা হয়ে মেয়েকে সিকিউরিটি দিতে পারছি না। এমন তার প্রথম হলো না, কয়েকবার হলো। তারপরও মেয়েকে ওই খারাপ জিনটার হাত থেকে রক্ষা করতে পারছি না। কি করবো বলো তো বাবা? শুভ রহমান সাহেবকে তার বুকে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। আপনি কাঁদবেন না আঙ্কেল, প্রিয়ার আর কিচ্ছু হবে না। আমি ওকে আগলে রাখবো। আর এখানে প্রিয়া সেভ নয়। আমি ওকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে চাই, এমন এক জায়গা যেখানে প্রিয়াকে কেউ কিছু করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আর হ্যাঁ, আমার উপর এই ব্যাপারে ভরসা করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ বাবা, তুমি তো আমাদের ভরসা। আমার বিশ্বাস তুমি কখনো আমাদের মেয়েকে কষ্ট দিবে না, ওকে সুখে রাখবে, এটা আমি জানি। হ্যাঁ আঙ্কেল, আমি কখনো প্রিয়াকে কষ্ট দিব না। এক অদ্ভুত স্বর শোনা গেল শুভর বলা কথাটা, যেটা কথাটার মাঝে অনেক রাগ ছিল। যাই হোক, প্রিয়ার মা প্রিয়াকে চেঞ্জ করে শরীরটা পরিষ্কার করে বিছানায় শুয়ে রেখেছে। এখনও প্রিয়ার জ্ঞান ফেরেনি। শুভ ডক্টরকে নিয়ে প্রিয়ার কাছে বসেছে। ডক্টর সবাইকে বাইরে যেতে বললে শুভ জোরপূর্বক প্রিয়ার কাছেই থেকে যায়। ডক্টর প্রিয়ার পালস চেক করছে, গলায় হাত দিয়ে দেখছে। হঠাৎ ডক্টরের হাতটা প্রিয়ার গলার নিচে যেতেই শুভ ডক্টরকে রাগে গজগজ করতে করতে দাঁত কামড়িয়ে প্রশ্ন করল, কি করছেন ডক্টর? ডক্টর শুভ রাগান্বিত চেহারাটা ভয়ে ভয়ে নড়ে চড়ে বসল। না মানে হার্টবিট চেক করছিলাম আর কি। আপনাকে সব না দেখলেও হবে। গলার লাল ভাবটার জন্য কিছু মেডিসিন দিলেই চলবে। হ্যাঁ, কিছু পেইন কিলার, ওকে, আরও বেশি কিছু না। ডক্টর শুভর উপর আর কোনো কথা বলতে পারলেন না। মেডিসিন লিখে দিয়ে যেন ভয় পালালো। শুভ অনেকবার জোর করলো ডক্টরকে এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু ডক্টর রাজি হলো না। কেন জানি না ঘামতে লাগলো। প্রিয়া এখন সেভ। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরলেও গলার ব্যথা আরও পড়ে গিয়ে হাত কোমরে চোট পেয়েছে, সেজন্যই পেইন কিলার খেয়ে আবার ঘুমাই পড়েছে। প্রিয়ার পাশে শুভ বসে বসে প্রিয়ার চুলে বিড়ি কেটে দিচ্ছে। এদিকে রহমান সাহেব ও রেহানা বেগম ওনাদের নিজেদের রুমে সেই চিন্তা নিয়েই ফিরে গেল। পরদিন সকালবেলা রহমান সাহেব চা নিয়ে টেবিলে পেপার পড়তে পড়তে বসলেন। হঠাৎ সকালে শিরোনাম দেখিয়ে যেন রহমান সাহেবের গা শিউরে উঠল। সাথে সাথে পেপারটা হাত থেকে পড়ে গেল। হাত পা ছেড়ে বসে পড়লেন রহমান সাহেব। রান্নাঘর থেকে রেহানা বেগম এমনটা দেখে দৌড়ে হাজির হন স্বামীর পাছে। অস্থির কণ্ঠে রেহানা বেগম তার স্বামীকে প্রশ্ন করলেন, কি হয়েছে গো, এমন করে বসে পড়লে যে? আর পেপারটাই বা হাত থেকে পড়ল কি করে? সামনে থাকা এক গ্লাস পানি টকটক করে গিলে রহমান সাহেব তার স্ত্রীকে বললেন, পেপারটা পড়ো আর নিচে দেখো।
রেহানা বেগম কপালটা কুঁচকে নিচে থেকে পেপারটা তুলেই নিউজটা পড়ে ভয় দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে গেল আর ভয় পেয়ে বললেন, এ কি করে সম্ভব? রেহানা বেগম দেয়ালের সাথে চেপে দাঁড়িয়ে আছে। রহমান সাহেবের দিকে বড় বড় চোখে তাকিয়ে ভয় পেয়ে বললেন, আরে এই তো কাল রাতে আমাদের বাড়িতে আসা ডক্টরটা, তাকে এভাবে মারল কে? চোখটা বন্ধ করে, আহ কি নৃশংস মৃত্যু, আল্লাহ তুমি মাফ করো। কথাটা বলার পর রেহানা বেগমের গাটা শিউরে উঠল। উনি শরীরে থুতু দিয়ে নিজের স্বামীর পাশে গিয়ে বসলেন। দেখেছ গো, ডক্টরকে কি জঘন্যভাবে মারা হয়েছে? হ্যাঁ, তা তো দেখলাম, কিন্তু তুমি ডক্টরকে তো ভালো করেই দেখলেই না, শুধু চেহারাটা দেখে ভয় পেয়ে গেলে। না গো, আমি বাবু ওসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবো না, যতই হোক ভয় সবার মনে থাকে। হ্যাঁ, আমারও কি ভয় করছে না ভেবেছ? তুমি জানো ডক্টরের আঙ্গুলগুলো কেউ ছিঁড়ে ছিঁড়ে তুলেছে, চোখ দুটো গর্ত হয়ে আছে, মনি নেই, সারা গায়ে আঁচড়ানোর দাগ। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্টে কি বলেছে জানো? বুকের ভেতর নাকি গলিজা ছিল না। আর লাশটা কই পেয়েছে জানো? রেহানা বেগম উৎসুক কণ্ঠে স্বামীর কাছে খানিকটা এগিয়ে গিয়ে, কই পেয়েছে? ওই যে আমাদের রাস্তার শেষ 3 মাথার মোড়ে যে কারেন্টের বড় খাম্বাটা আছে, সেখানে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারছে কি ভয়ঙ্কর মৃত্যু? আরে কোন পাষাণটা এমনটা করে মারল? আর কেনই বা মারছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সকলকে এই বিপদ মুসিবত থেকে রক্ষা করুক, আর এই পাষাণকে হেদায়েত দান করুক। রহমান সাহেব ভেবে, এটা কোনো মানুষের কাজ হতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো খারাপ জিনের কাজ, আর তাছাড়া কোনো মানুষের পক্ষে কোনো মানুষকে এভাবে মারা একদমই পসিবল না। পোস্টমর্টেম রিপোর্টেও কোনো মানুষের হাতের ছাপ বা কোনো ক্লু পাইনি। শহরটা কেমন ছমছমে হয়ে গেছে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আর কথা নয়, তুমি বরং এই পেপারটা লুকিয়ে ফেলো। প্রিয়া যদি নিউজটা পড়ে তাহলে খুব ভয় পাবে। এমনিতেই কাল রাতে যা হলো সেটা ভুলেই তো আমার মেয়ের কতদিন লেগে যায় কে জানে। কিন্তু হ্যাঁ, এই ঘটনাটা আমাদের প্রিয়ার থেকে আড়াল করতেই হবে। কিন্তু এই পেপারটা কোথায় লুকাবো? রেহানা, তোমাকে এটাও বলে দিতে হবে, আমাদের রুমে তো প্রিয়া তেমন যায় না, বিছানার নিচে রেখে আসো আপাতত। প্রিয়া চলে গেলে না হয় এটা পুড়িয়ে ফেলবো। রেহানা বেগম পেপারটা আঁচলের তলায় লুকিয়ে কিছু দূর এগিয়ে আবার রহমান সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রিয়া যদি এসে পেপারটা খুঁজে পড়ার জন্য তাহলে কি বলবো? রহমান সাহেব রাগান্বিত স্বরে বললেন, কি বলবে আবার? বলে পেপারওয়ালা পেপার দিয়ে যায়নি, যতই হোক বিয়ে বাড়ি বলে কথা। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা বলছি তা করো, প্রিয়া এক্ষুনি আবার চলে আসবে। রেহানা বেগম এদিক সেদিক তাকিয়ে কোনো রকমের রুমে দৌড় দিলেন, কিন্তু উপর থেকে শুভ সবকিছু লক্ষ্য করছিল এবং শুনেছিল। শুভ দেয়াল থেকে গাটা শরীরে মাথা ঝুলানো, মুখে হাসি দিয়ে চলে গেল। এদিকে প্রিয়া ঘুমিয়ে আছে। শুভ প্রিয়ার ঘুমন্ত চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকানোর পরই শুভ আস্তে আস্তে প্রিয়ার খুব কাছে গিয়ে নিজের মুখটা রাখল। শুভর ঠান্ডা নিঃশ্বাসটা যেন প্রিয়ার শরীরটা শিহরিত করে তুলেছে। যেই প্রিয়ার ঠোঁটে শুভ নিজের ঠোঁটে স্পর্শ করবে, সেই কি জানি মনে করে শুভ উঠে বসল। রাগে শুভ চোখ দুটো লাল হয়ে গেছে, দাঁতগুলো থেকে কটমট শব্দ হচ্ছে। হঠাৎ প্রিয়ার ঘুম ভাঙতেই শুভর দিকে তাকালো। শুভর ভয়ঙ্কর তাকানো দেখে প্রিয়ার ঘুম ঘুম ভাবটা কেটে গিয়ে মনের মধ্যে কেমন জানি আতঙ্ক বিরাজ করছে। আর মনে মনে ভাবছে, আমি কি কিছু করেছি নাকি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে, যার দরুন শুভ এরকম রাগান্বিতভাবে তাকিয়ে আছে। প্রিয়ার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত সে এমনভাবে তাকানো দেখেইনি। প্রিয়া ভয়ে ভয়ে শুভকে বলল, সরি শুভ, আই এম রিয়েলি সরি। প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল। শুভ আস্তে আস্তে নিজেকে শান্ত করলো, তারপর একটা মুচকে হাসি দিয়ে প্রিয়ার হাতটা নিজের কাছে নিয়ে সরি বলল, কেন? এটা তো আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি তাই। আরে তাই তো তুমি এভাবে আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছো। শুভ জোরে একটা হাসি দিয়ে হা হা করে বলল, কি বললে তুমি? আমি তোমার উপর রেগেছিলাম? কখনোই না। এমন একটা মিষ্টি বউ যার আছে সে কি কখনো রাগ করতে পারে? হ্যাঁ, রাগ ছাড়া অন্য কিছু অবশ্যই করা যায়। কি কি আবার? আদর? এমন একটা মিষ্টি বউ কাছে থাকলে শুধু আদরই করা যায়। প্রিয়া লজ্জায় যেন মাথাটা নিচু করে রইল। শুভ প্রিয়ার গাল দুটোই নিজের হাতটা দিয়ে ছুঁয়ে দিল আর বলল, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা আজই বাসায় ফিরব। মানে? কিছুটা অবাক হয়ে, হ্যাঁ তোমার বাসায়, মানে তোমার নিজের বাসায়। যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আর হ্যাঁ, বাথরুমে নীল শাড়িটা আমি রেখেছি, ওটা পরবে। প্রিয়া নিজের বাসা থেকে মা বাবাকে ছেড়ে চলে যাবে বলে মনটা খারাপ হয়ে গেল। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে শাওয়ার সেরে বাইরে বের হলো। ড্রেসিং টেবিলে থাকা নীল কাচের চুড়িগুলো চিকচিক করছে। প্রিয়া দেখে হাতে তুলে নিল। বা দারুণ তো, শুভর পছন্দ আছে বলতে হবে। কত হালকা আর চিকচিকে চুড়িগুলো, এমন তো কখনো দেখিনি, হয়তো বাইরে থেকে আনিয়েছে বলে প্রিয়া ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যাই হোক, প্রিয়ার শাড়িটা সুন্দর করে পরে হাত ভর্তি নীল চুড়ি পরল, কপালে নীল একটা ছোট্ট টিপ পরেই নিচে নামল। এদিকে নিচে খাবার টেবিলে প্রিয়ার জন্য অপেক্ষা করছে, আর রহমান সাহেবও শুভর সাথে বসে আছে। রেহানা বেগম খাবারগুলো সাজিয়ে রাখছে। মেয়েটা আবার কবে না কবে আসবে, তাই কিছু পছন্দের খাবার তৈরি করলেন নিজ হাতে খাওয়াবে বলে। প্রিয়া সিঁড়ি দিয়ে নামতেই শুভ অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, এটা কি মানব নাকি অন্য কিছু? কত সুন্দর লাগছে, নীল শাড়িটা বেশ মানিয়েছে প্রিয়ার গায়ে।
কাছে আসতে শুভ প্রিয়াকে বলল, তুমি এটা কি করলে? দেখো প্রিয়া, তুমি কিন্তু এই ভুলটা আর কখনো করবে না। প্রিয়ার বাবা বসা থেকে চিন্তিত মুখে নিয়ে দাঁড়িয়ে গেল। রেহেনা বেগম হাতে থাকা মাংসের প্যালা নিয়ে অবাক হয়ে গেল। প্রিয়া অবাক হয়ে বলল, আমি আবার কি ভুল করলাম?